এই অনুষ্ঠানটি অতিথির নিজ জীবনের গল্প। অনুষ্ঠানে তার মুখ থেকে শোনা গল্পটি সরজমিনে ইনভেস্টিগেটেড নয়, সুতরাং সেদিক থেকে বিশ্বাস অবিশ্বাস একান্তই আপনার নিজের। এই অনুষ্ঠানের কোনো কন্টেন্ট কাউকে হেয় করার জন্য নয়। ছোট যখন আমার 3-4 বছর, তখন আমরা এক আত্মীয়র মাধ্যমে আমার মা ওখানে আমাকে নিয়ে গেছিল আর আমার বোনকে নিয়ে গেছিল যেন স্কুলে দেওয়ার জন্য। আচ্ছা, তখন আমরা খুব ছোট, আমারে নিয়ে আর আমার বোনের নিয়ে, আমার বাইরে নিয়ে, আমার মা বাবা এক মামা পড়ালেখা জানতো, ওনাকে নিয়ে আমরা ঢাকায় আসি। ঢাকায় এসে স্কুলে পড়ালেখা করি। বেশি দিন না, 3-4 বছর থাকি। আমি এত ভালো ছিলাম আমরা যে পড়ালেখায় সবসময় ভালোই ছিলাম। আমি অনেকবার নাচতাম টিভির মধ্যে বা কোনো একটা মঞ্চ নাচ হইলে প্রতিবন্ধীদের আমাকে নিয়ে যেত। আচ্ছা আচ্ছা, ওকে। এটা কি প্রতিবন্ধীদের জন্য বিশেষ স্কুল ছিল নাকি? জি, প্রতিবন্ধীদের জন্য ব্যাপটিস্ট সংঘ অন্ধ বালিকা বিদ্যালয় ছিল। ব্যাপটিস্ট সংঘ অন্ধ বালিকা বিদ্যালয়। আচ্ছা আচ্ছা, 10 নাম্বার। জি, ব্যাপটিস্ট সংঘ অন্ধ বালিকা বিদ্যালয়, সম্ভবত খ্রিস্টান মিশনারি কোন স্কুল? হ্যাঁ হ্যাঁ, খ্রিস্টানি। ওকে। খ্রিস্টান হইল আমাদের অনেক আদর করতো আর আমরা নিয়মাইতিক চলতাম। আমাদের এত পছন্দ করতো, অনেক পছন্দ করতো। যখন আমার বোনে একটু বড় হয়ে গেল, 12-14 বছর হইব, তখন আমার বোনকে না দেখে আমার কাকা একজন সম্বন্ধ নিয়ে আসে যেন বিয়ে দিবে। তো আমার নানা অসুস্থ ছিল। আমার নানা বলতেছে, মা তোর হাত দুইটা কই আমার নাতিনের তো ইয়া দিয়া দি, ভবিষ্যতে তোর মায়া আমি দেখা যায় নাতিন জামাই, তুই তো আমার প্রথম মেয়ে, আমি নারী নাত কুরো আর কেউ তো দেখলামই না, তাই ওরা বিয়া দিয়ে। কার বিয়ের কথা বলতেছে? আমার বড় বোনের। তখন ওনার বয়স কত? 14 হবে। 14 বছর বয়স। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, তারপরে বিয়ে দিয়ে দিবে। এখন আমরা আসছি ঢাকায়। তো আব্বা আসছে, আশা বলে, মা কাপড় চোপড় সব গুছাইলো, তোমাদের একবারে নিমু। সেটা আপনাদের গ্রামের বাড়িতে? জি। আর আপনারা তখন থাকেন হচ্ছে ঢাকায়? ঢাকা স্কুলে থাকি, ব্যাপটিস্ট স্কুলে। হ্যাঁ। কয় ভাই বোন থাকতেন ওখানে? আমি আর আমার বোন। ও দুজনে মিলে পড়াশোনা করতেন? হ্যাঁ, আর ও তখন মাত্র 6 মাসের ছোট। আপনার এই ছোট ভাইটা অন্ধ যে? আচ্ছা আচ্ছা, ওকে। প্রিন্সিপালে বলে কি, আপনার বড় মেয়েটা নিলে নেন, কোনো অসুবিধা নাই, কিন্তু আপনার ছোট মেয়েটাকে আমাদের না নিলেই খাই দিয়া যান। আপনারা ছোট মেয়েটাকে আমি মানুষের মতো মানুষ করি, পরে আপনার আইসা পরে মাঝে মাঝে দেখা যায়। আপনার কথা বলছিল সেটা? ওকে। মাঝে মাঝে আইসা দেখা যায়। আমার আব্বা বলেন না, আমার আব্বার আবার কি আমাদের দিয়ে আসতো, আবার মাঝে মাঝে তুই ছুটি হইলে নিত দিয়া যায়। আমার আব্বা এমন কান্না করতো, অনেক কান্না করতো যে না, আমার দুইটা ছেলে মেয়েরা এত দূরে রাখি, মেয়ে দুইটারে। আমার আব্বা মাটিতে গড়াগড়ি খায়, অনেক কান্না করতো। আমার আব্বা অনেক ভালোবাসতো আমাদের। না, আমার মায়েদের আমি আমার কাছে নিমুগা। আপনার বাবা করতো কি কাজ? কৃষিকাজ? কৃষিকাজও করতো, আবার মাঝে মাঝে পাটখুরির শোল আছে না, ব্যবসা করতো। তো এই দিয়ে আপনাদের 7 ভাই বোনের সংসার চলতো? কোনো রকম চলতো। আবার আমাদের একটু জমি ছিল। আমার বাবা, আমরা যখন হই নাই তখনই আমার বাবা খাইয়া না খাইয়া একটু জমি করছিল। তাই মাঝে মাঝে কৃষিকাজের মধ্যে আমাদের নিজের ঘরের ভাত থাকতো, চলতো। এই 3 বেলা ঠিক মতো খেতে পেতেন আপনারা? হয়তো পাইতাম, হয়তো তখন তো বেশি বুঝি না, খাওয়াই নাকি না খাই এতটুকু জ্ঞান বা এতটুকু বুদ্ধি ছিল না। রোজার ঈদ বা কোরবানির ঈদে সবাই নতুন জামা কাপড় পেত? রোজার ঈদে সবাই নতুন কাপড় নিত, কুরবানি ঈদে আবার কেউ ওই কাপড় চোপড় নিত না। সেটা তো আমরা অনেকেই নেই না। তখন আমার বাবা 2টা কাজ করতো, তো একটু সচ্ছলই ছিল। আচ্ছা, এদেরকে যদি আপনারা দেখেন দরিদ্র বলেন তাহলে ভুল বলা হবে। এদের জায়গা থেকে ধনী মানুষ। এদের এই যতটুকু পাচ্ছে 2 বেলা 3 বেলা ঠিক মতো খেতে পাচ্ছে, বাহ, আরামসে চলে যাচ্ছে, তো ওটাই সচ্ছলতা। কিন্তু মজার বিষয় হচ্ছে যে বাবার যে গড়াগড়ি দেয়াটা, এইটা আমার কাছে অন্যরকম লেগেছে। একজন কৃষক বাবা, এতগুলো মুখ, এবং তারপরেও 2টো সন্তান কোনো একটা ব্যাপটিস্ট মিশনারি স্কুলে তাদেরকে পড়াচ্ছে। ওই সময়টাতে যখন ওখানে তিনি রেখে আসতেন, তার খুব কষ্ট হতো এবং সে গড়াগড়ি দিত, কাঁদতো এই 2টো মেয়ের জন্যে, অনেক কান্না করতো। আমার মামারা বলতো, এই ভাই পড়াইতে দিছি, তো আপনার কান্দেন কেন? কইতো না, আমার মায়ের আমার কলিজার টুকরো। এখন এই যে আজকে যে আসছে, আমার বাবা আসতে দিতে চায় না, তোদের যদি কিছু হইয়া যাইব, যদি তোরা গাড়ির তলে পইরা মরিয়া যাস, আমার কি উপায়বে? আমি এত কষ্ট করে তোকে খাওয়াই, আমি চাই আমি যতদিন বাইচা আছি তোদের আমি আমার বুকে রাখার জন্য। এই বাবাও হচ্ছেন আমাদের আজকের জীবন গল্পের বাবা। এবং কিছু বাবা যাদেরকে আমরা অনেক সময় বাবাও বলতে চাই না,
সেই রকম ছেলেমেয়েরাও আমাদের এই জীবন গল্পে আসেন। সুতরাং এত বেশি বর্ণিল এই মঞ্চটা, আমি আর কথা না বাড়াই, আমি বরং ওদের গল্পেই যাই। বলুন তারপরে। পরে আমি কাপড় চোপড় আমরা নিয়ে চলে আসা পড়ছি। আসার পরে অক্টোবর মাসের 21 তারিখে আমার বোনের 14 বছরের সময় বিয়ে হয়ে যায়। 14 বছরের সময় জামাই কি করতো? রিক্সা চালাইতো। তো উনি তো চোখে দেখতো না? হ্যাঁ, উনি চোখে দেখতো। উনি আবার একটু আরেক জায়গায় যে বিয়ে করছে তাও আমরা জানি না। ও আচ্ছা আচ্ছা, মানে ওনার দ্বিতীয় বিয়ে ছিল? দ্বিতীয় বিয়ে ছিল। আচ্ছা। যা হোক চলতো কোনো রকমে, এমন করে মানুষ ডাক দেয় বা যা কিছু করে আমার বাবা প্রথম জামাই তো মেনে নিত। তো প্রথম আমার নীলা আবার এই 2-2.5 বছর পরে হয়। আচ্ছা। হওয়ার পরে নীলা মানে হচ্ছে আপনার বোনের মেয়ে। আমার বোনের মেয়ে হওয়ার পরে আমার না জানায়, আমাদের কাউকে না জানায় এক জায়গায় চলে আসে। আমরা জানি না। আমার বোনে কান্নাকাটি করে কই গেল। আপনি কি তখন বাড়িতে নাকি ব্যাপটিস্ট স্কুলে? না, আমার কার্ড দেয়নি। আচ্ছা, আর স্কুলে দেয়নি? না, আমার আব্বা বলতো থাক মা, তুই যদি তোর মা বলে দিয়ে আসে তুমি বলবা না, আমার আব্বার কাছে থাকবো আমি। আমার আব্বা আমাদের অনেক আদর করতো। আচ্ছা, যাই হোক, আমার মাও আদর করতো। আমার মার জন্য আমরা এতটুকু আসতে পেরেছেন। হ্যাঁ, বলেন। আর পরে 4 দিন পরে আসে দেখি কি এক জায়গা থেকে কত একটা ট্যাপ আরো কি জানি নিয়ে আসে। আচ্ছা, আপনার বোন জামাই? হ্যাঁ, নিয়ে আসে। আমার আব্বা বলে কোত্থেকে আসতেন এমন কিছু বলে না, কয় আমার বোনের বাসা গেছি। বইলা তো যাবেন, মেয়েটা কাঁদতাছে, তো বইলা যায় না। পরে নিয়ে আসে পর আবার 2 দিন বাদে ঠিকানা খুঁজতে আমার বোনের জামাই পালক পালছে, তার বোন আর বোনের জামাই আমাদের বাসায় এসে পড়ে। আচ্ছা। দেখি কি ওই সব জিনিস সব সে চুরি করে তাদের বাসা থেকে নিয়ে এসে পড়ছে। ওহো। পরে আমার আব্বা বড় মাছ আনে, কত কিছু আনে, খাওয়াই টাওয়াই দেয়। ওদের যে জিনিস থাকে তা দিয়া দেয়, শুধু ট্যাপটা ভুন্না আবার কয় থাক, এই ট্যাপটা যখন আনছে ট্যাপটা থাকুক, আমার বাইয়ে চালাক। আচ্ছা। ট্যাপটা দিয়া দেয়। এর মাঝে আবার আমার বড় বোনটার আরেকটা ভার্জন, আমার বড় ওই বোনটার বিয়ে হয়ে যায়। আচ্ছা, আরেকটা বোন? হ্যাঁ। আচ্ছা। আমার মেজ বোনের বিয়ে হয়ে যায়। বিয়ে হয়ে মতো চলে আসে আমার বাইয়ে যায়। আমার বাইয়ে গেলে আমার আব্বা তখন বাড়িতে এসে কয়, মা আমি এত ভয় পাইছি, আমার যদি ওইখানে কাইটা রাখা যাইতো তাইলেও কেউ জানতে পারলি না। আমার টাকা পয়সা গেছে না। এর মাঝে আরেকটা কথা রয়ে গেছে, চলে যায় মতন চলে গিয়ে আবার তার যে বোনের জামাই তো চুরি করে আনছে, ওই বোনের জামাইরে আর 2টা লোক পাঠায় নীলার মারে নিয়ে যাইতো। ও না আমাদের কথা তখন শুনতো না, সব হাজবেন্ডের কথা শুনতো। আমার বাবা মার কথা, আমার মামাদের কথা, কারো কথা শুনতো না। আপনার এই বড় বোন? হ্যাঁ। আচ্ছা। ও কারো কথা শুনতো না, চলে যায় জামাইয়ের কাছে? জামার কাছে। আচ্ছা। এক নীলার 10 মাসের সময় যায়, 2 মাস পরে কুরবানি ঈদ আসে। কুরবানি ঈদের পরে একটা বাসা বাড়ির নেয় যায়, ওই বাসা বাড়ির মেয়েদের রাইখা উনি আবার ওখান থেকে চলে যায়, একটা জায়গায় রেখে চলে যায়। হ্যাঁ, যে বাসা বাড়ি থাকতো এই বাসার মেয়েদের ভাড়া মারা না দিয়া 2জনকে রাইখা চলে গেছে, মা এবং মেয়েকে রেখে। হ্যাঁ। ওকে। চলে যাওয়ার পরে ওরা কি করবে 2 দিন থাইকা বাসা ভাড়ার লোকেরা বাসা ভাড়া দেয় নাই, যাইবে গা। তো ওদের হাতে তো আর কোনো টাকা পয়সা নাই, কি করে বাসা ভাড়া দিব। তখন আমার বোনে 2টা ছেলেকে গিয়া বলে, বয়স্ক লোককে গিয়া বলে, যেন ভাই আমি তেমন বিপদে পড়ছি, আমার তো ভিক্ষা করতে পারলাম, তো কোনো দিন সব করি না, আমি জানি না, তো আমাকে নিয়ে একটু বাসায় দিয়ে আসতে পারবেন? তখন বলে যেন টাকা। বাসা মানে কি আপনাদের বাড়ি? আমাদের বাড়ি। আচ্ছা। দিয়ে আসতে পারবেন? তখন বলে যে না, আপনি ঠিকানা বলে যাইতে পারবেন? হ্যাঁ। তারপরে ওখানে টাকা ক্লাবের থেকে কিছু টাকা উঠায়া তারপরে 2টা লোক ওদের নিয়ে আমার বোনের ঠিকানা বলতে বলতে আস্তে আস্তে 12টা দিক দিয়ে ওরা বাসায় আমাদের যায়। তো সবাই তো দেখে অবাক, কেমনে আসলো। তো যে লোকগুলারে নিয়ে যায় ওদের খাওয়ায়া ভাড়ার টাকা আবার আমরা দিয়া, আমাদের বাড়িতে লাউ শাক মাংস লাগাইছে, লাউটাও দিয়া ওদেরকে বিদায় করে দিই। তাইলে ওদের জীবন এতটুকুই। আসার পরের থেকে আমার বাবা পাল্টাছে, কিন্তু এখানে এই ঘটনাটা কতদিন আগে? আপনার বড় বোনকে জিজ্ঞেস করতেছি, বলেন। ঘটনাটা 2001 সালের। 2001 সালের পর থেকে আপনার বাবার বাড়িতে আপনি আছেন? আপনার বাবা আর আপনাদেরকে যেতে দেয়নি ওর কাছে? ও তো আসেনি। ওই লোকই আর আসেনি? না। ওই লোক কোথায়, মানে আপনার জামাই কোথায়? হারিয়ে গেছে? নিরুদ্দেশ? আসছিল একটু না, 1 মিনিট, একটু মানে হারিয়ে গেছে মানেটা কি? খোঁজ খবর পাওয়া যায়নি ওনার নাকি? পাওয়া গেছে, পাইছি, আগাইনি, দেখেন কই যায়। তাই
ও আগায়নি মানে হচ্ছে আপনি আরো সামনের দিকে বলতে চাচ্ছেন যে আসলে গল্পটা কোথায় যায়, তাই তো? প্রিয় শ্রোতা, আমিও এটাই বলতে চাচ্ছি যে গল্পটা শুরু হয়েছে মাত্র, এবং যেই মেয়েটা গল্পটা বলছে ওর নাম হচ্ছে আখি। ও গল্পটা বলছে ওর বড় বোনের, এবং ওর নিজের গল্পটাও কিন্তু এখানে আসবে, এবং ওর যে ভাই ওর বাম পাশে বসে আছে এই নুরুদ্দিনের গল্পও কিন্তু আসবে। এবং এই গল্পটা আসলে কোথায় গিয়ে দাঁড়াবে সেটাই হচ্ছে কথা। আপনারা শুনছেন জীবন গল্প আরজি কিবরিয়ার সাথে ঢাকা FM 90.4-এ। যে তিনজন গেস্ট আমার আজকে এখানে এসছেন তারা মুন্সিগঞ্জ থেকে, এবং তারা তিনজনই জন্মান্ধ। সৃষ্টিকর্তা তাদের দুনিয়ার আলো দেখাননি এবং এভাবেই দুনিয়াতে পাঠিয়েছেন। আমরা প্রত্যেকটা মানুষই, ইনক্লুডিং মি, আমি, আপনি সবাই কোনো না কোনো দিক থেকে খাটো, কোনো না কোনো দিক থেকে পিছিয়ে আছে কারো না কারো চাইতে। সুতরাং ওদের যে চোখ নেই সে কারণে এত বেশি করুণার দৃষ্টিতে তাকানোর দরকার নেই, বরং মানুষ হিসেবে চিন্তা করি। এমনও হতে পারে যে আমার শরীরে কোনো একটা অঙ্গের জায়গা থেকে হয়তো দুর্বলতা আছে, আপনার শরীরে আছে, সব প্রত্যেকের শরীরেই কম বেশি আছে। বরং এটাকে যদি আমি এভাবে দেখি যে সৃষ্টিকর্তা ওদেরকে এভাবে পাঠিয়েছেন দুনিয়াতে, আমরা যদি ওদেরকে পরিপূর্ণভাবে মানুষ হিসেবে বিকশিত হওয়ার সুযোগ দেই, তাহলে সামাজিক দৃষ্টিভঙ্গি বা সামাজিক দৃষ্টিকোণ থেকে এটা একটা বিশাল কাজ, এবং এটা দায়বদ্ধতার জায়গা থেকে নিজেকে মানুষ প্রমাণিত করার জন্য অন্যতম একটা জায়গা। পরে যাও এখানে এসে ভালোই চলতেছে, খাইতেছে, কিন্তু এখানে আছে মানুষ নানান জনে নানান কথা বলে। যে ও মুখের 3টা মেয়ে হয়েছে, 3টা পোলাপানে এমন হয়েছে, পাপ করছে, কিন্তু আমার সত্য বিশ্বাস করবেন আমার বাবাকে আমি এতটুকু দেখি নাই যে আমার বাবা কখনো কারো লতা পাতা বা কারো একটা কিছু কখনো ছিঁড়েও নাই, ধরেও নাই, বা আমার মাও না। আমার মা এমন মানুষ কারোর সাথে ভালো করে কথাও বলতে পারেন, বলে যে তারা যদি পাপ না করে তাহলে তাদের 3টা ছেলে মেয়ে এমন হতো না, পাপ করলে অনেক মানুষ অনেক কথা বলে। বা মামা বলে আল্লাহ তুমি দেখো আমি যদি কোনো পাপ করে থাকি তাহলে তুমি সেই বেদে, কিন্তু আমার ছেলে মেয়ে 2টাকে নিয়ে আমাকে যাও 3 বেলা 3 মুঠো যেন খাওয়াইতে পারে, তুমি আমার বাবা মাকে তৌফিক দিও। কিন্তু আমার মা বলে যে আমার বাবা নাকি একদিন মাছ ধরতে গেছিল, রাত যখন 2টা-2:30 বাজে, তখন এক দরবেশ বা পীরাউলিয়া নামাজ পড়তেছিল আমার বাবা, আমার ঈদগলার পাশে নামাজ পড়তেছিল। তখন আমার বাবা নাকি বলে কে রে এখানে নামাজ পড়ে, কে এটা বলাতে এই একবার চলে গেছে তোর বাজে তুই যা, আবার পিছন দিয়ে আমার বাবা ভয় পায় আবার ফিরতি ডাক দেয় মতো, বলতে তোর ক্ষতি আছে, এর থেকে নাকি আমরা এরকম। আমার মা বলে, আপনার মা বলে এই গল্প, আর আপনার পাড়া প্রতিবেশীরা বলে এই গল্প। দুটোই আমাদের সামাজিক বাস্তবতা, এবং দুটোই আমি বলবো ঘৃণ বাস্তবতা। আমাদের এই দৃষ্টি প্রতিবন্ধী বা ফিজিক্যালি চ্যালেঞ্জড যেসব ছেলেমেয়েরা যে পরিবারে আসে, আপনাদেরকে আপনারা জানেন, এটা আশেপাশের লোকজনের খোঁজ নিলে পাবেন, বাবা মারা এমনও ঘটনা আমি শুনেছি যে তাদেরকে দিনের আলো দেখান না, ঘরের মধ্যে লুকিয়ে রাখেন এই ফিজিক্যালি চ্যালেঞ্জড পিপলদেরকে। তার কারণটা হচ্ছে এটাই যে আশেপাশের লোকজনের কটু কথা শুনতে হবে। সবাই ধরেই নেয় যে জীবনে এমন কোনো পাপ করেছে যে পাপের ফসল হচ্ছে এই প্রতিবন্ধী মানুষরা। কি বলবো, এটার তো গণমাধ্যম, তো এখানে আমি নিজের ভেতরে যে অনুভূতিটা হয় সেটা যদি প্রকাশ করতে যাই তাহলে অনেকেই ছিছি করবে, বাট ভেতরের অনুভূতিটা আসলে আপনাদের জন্য এটাই, যারা এই ধরনের মনোমালিন্যতা এই ধরনের মনোবাসনা পোষণ করেন বা এই ধরনের মনোভাব ভেতরে ভেতরে পোষণ করেন, যে একটা ফিজিক্যালি চ্যালেঞ্জড একটা ছেলে মেয়ে যেখানে জন্মগ্রহণ করেছে, অটোমেটিক্যালি সেই বাবা মায়ের একটা আলাদা দায়িত্ব কর্তব্য চলে আসে। তারা তাদের সন্তানদেরকে কীভাবে বড় করবে, কিভাবে কি করবে, সেটার জন্য তার উপরে একটা বোঝা মাথার উপরে একটা চেপে বসে সামাজিক জায়গাটা থেকে। সেখানে আপনি যদি এইভাবে তাকে খোঁটা দেন তাহলে তার জন্য কাজটা কতটা কঠিন হয়ে যায়। যে এই ধরনের মনোভাব পোষণ করবেন না, এটা আমাদের সামাজিক বাস্তবতা। আর ওনার মা যেটা বলছিল যে আধ্যাত্মিক ব্যাপারটা, এটাও আমাদের সামাজিক বাস্তবতা, এবং দুটোই চরমতম ভুল। হ্যাঁ বলুন। তারপরে মার সাথে সবসময় ঘুরতাম, তা আমি দেখতাম আমার মা অনেক পরিশ্রম করে, আমার মা এখনও পরিশ্রম করে, আমার মা এত কষ্ট করে আমাদের জন্য বলার বাইরে চলছে। তারপর নীলার মার তো এদিকে নীলাকে স্কুলে ভর্তি করে দেয়, নীলা পড়ালেখা করে বা চলে। আচ্ছা, তো এই যে ওনাকে নীলার মা তখনও তো জামাইয়ের খোঁজ খবর পাওয়া যাচ্ছে না যে উনি কোথায় আছে। না, নীলা যখন 7-এ উঠে তখন আসে। তো তার আগ পর্যন্ত তো আপনাদের বাড়িতেই থাকতো? জি। এটা আপনার বাবাই চালাতো না? জি, বাবা চালাতো। আবার আমার বাবা যে টাকা পয়সা দিত ওইটা রাখা, আমার বাবা প্রতিদিন যেখান থেকে আসতো আমাদের টাকা পয়সা এমনি হাতে দিত, যে তোরা কিছু খাইতে মনে গেলে খাইছে, এগুলা খাইতাম না, এইগুলা দিয়া নীলাকে স্কুলে চালাইতে হইতো। ওগুলো দিয়ে আপনারা নীলাকে স্কুলে পড়াশোনা করাতেন? জি। আচ্ছা। আমার এক তালুই উনি একটা সম্বন্ধ নিয়ে আসে যে বিয়ে দিতে যায়, তখন আমার বাবা না করে যে প্রথম মেয়েটাকে বিয়ে দিছি,
তো ওরা দিকমু না একটা ঝামেলা বাড়াই খিলাপ। তখন আমার মা বলে যে আমরা মইরা গেলে নীলার মারে নীলায় দেখবো, তো আমার এই মেয়েরাই কি দেখবো, আমার মা বলে। তখন বলে যে আমার ছোট ভাই আছে, আব্বা বলে যে নাসিরে দেখবো। নাসির দেখবি না রে তোর বোনেরে। তখন মা বলে ভাই আজকে ভালো আছে, কালকে ভালো না, বিয়ে দেন, একটা সন্তান হইলে সন্তানও যেন দেখে। তখন সম্বন্ধ আসে, তখন জোড়াজুড়ি আমার মার ইচ্ছাতে আমাকে বিয়ে দেওয়ার প্রস্তুতি করে। আচ্ছা, তো আসে মতন বিয়ে দিবে এমন এক লোকের সাথে, তার বয়স 50 কি 60 হবে এমন। আপনার বয়স কত তখন? তখন আমার বয়স 20 কি 21। 20 কিংবা 21, আর ওনার বয়স হচ্ছে 55 থেকে 60-এর মধ্যে। জি। এরকম একটা লোকের সাথে আপনার সম্বন্ধ ঠিক করে। আপনি জানলেন কিভাবে? আমাদের গ্রামে তার বয়স আমার চেয়ে বড় 25 বছরের তার একটা ছেলেও আছে। এই লোকের সঙ্গে আপনার বিয়ের সম্বন্ধ? তো ওনার আগের বউ কি হয়েছে? তার ছেলের আবার ছেলেও হয়েছে। যে ও, তার ছেলেও হয়েছে। জি। মানে আপনি বিয়ে তো করবেন, মানে জামাইকে পাবেন, সাথে হচ্ছে নাতি নাতনিও পেয়ে যাচ্ছেন অটো, এরকম একটা অবস্থা। এটা হাস্যকর হলেও দিস ইজ দ্য আগলিয়েস্ট রিয়েলিটি। তো তার আগের ওয়াইফ কি হয়েছে? উনিও ওনার আগের স্ত্রীকে রাইখা, মানে প্রথম স্ত্রী তখন ছিল যখন, তখন রাইখা উনি চলে যায়। ও আগের স্ত্রীকে রেখে সে অন্য কোথাও চলে গিয়েছিল? জি। তো চলে যাওয়ার পরে সে 18 বছর পরে ফিরে আসছে। ফিরে এসে কি দেখেছে? স্ত্রী কি তার আছে নাকি? না, তার স্ত্রী আবার অন্য জায়গায় বিয়ে হয়েছে। আচ্ছা, ঠিক আছে। তো আপনি কিভাবে বিয়েটা করলেন, রাজি হলেন কিভাবে? আমি গল্পটা একটু শুনতে চাই। হ্যাঁ, তারপরে আমার বোনও, আমার মেজো বোন, উনিও রাজি হয় না, বলে না তো মানুষের সাথে আমার বোনের বিয়ে দিতাম না, একজন বয়স্ক লোকের সাথে। তখন মা বলে, আবার পাড়া পড়শিরা বলে, তাইলে আপনার বোনের জন্য কি এত ভালো পাত্র পাওয়া নাকি? অনেকজনে অনেক কথা বলার পরে আমার বাবা, আমার মা, আবার বোনরা সবাই রাজি হয়। কত মানুষ গ্রামে, তো অনেক মানুষ অনেক কথা বলে যে এতে ভালো পাত্র পাওয়া যাবে নাকি, আর পরিস্থিতির শিকার তারাও রাজি হয়ে যায়। এত ভালো পাত্র পাওয়া যাবে না মানে উনি ভালো কোন দিক দিয়ে? তাহলে সেটা একটু বলেন আমাদেরকে, যে ভালো কেন বলছে ওনাকে লোকজন? না, আমার পক্ষে তো মনে করেন যে আমাকে তো আর ভালো মানুষ বিয়ে করবে না, এটা তাদের। এই কথাটাই আমি ওর মুখ দিয়ে বের করে নিয়ে আসতে চাচ্ছিলাম, যেটা আমার মুখ দিয়ে বের হতে খুব কষ্ট হচ্ছিল। দিস ইজ দ্য আগলিয়েস্ট রিয়েলিটি, প্রিয় শ্রোতা। এটাই আমাদের সবচেয়ে বড় বাস্তবতা, যে ওর শারীরিক একটা ক্ষুদের কারণে, বা এটাকে আমরা যদি বলি নর্মাল যে লিভিং, সেই লিভিংটা না থাকার কারণে ওকে আসলে এইরকম একটা বাস্তবতা মেনে নিতে হচ্ছে। হ্যাঁ, তো এটাই আপনাকে সবাই বোঝালো, যেহেতু আপনি চোখে দেখতে পান না, সুতরাং এই পাত্রটা আপনার জন্য একটা খুবই ভালো পাত্র, তাই তো? আপনি এবং শেষ পর্যন্ত রাজি হলাম। সরি, এখানে আবার রাইখে আসছে আমার বড় ভাই, তখন সৌদি আরব যায়। আচ্ছা। 1 বছর আগে বড় ভাই অনেক কষ্ট করে আমার বাবা আমার বড় ভাইকে সৌদি আরব পাঠায়। সৌদি আরব পাঠায় মতো আমার বড় ভাই আবার বেশি সুবিধা থাকে না। আচ্ছা। বেশি টাকা পয়সা ভাঙ্গে আমার বাবা আমাকে দিতে পারবে না, কারণ আমার বড় ভাই দেনা শেষ হয় নাই। জি। আমিও বড় হয়ে উঠছি, আমার বাবা বলে। তো বিয়ে হলো আপনার নাকি? হ্যাঁ, আমার বিয়ে হলো। বিয়ের পরে যা হোক কয়েক মাস ভালোই চললো। আপনি কি পেলেন সংসারে গিয়ে? কি পেলেন? আপনার সংসার, প্রত্যেকটা মেয়েরই স্বপ্ন থাকে তার একটা সংসার হবে বা সবকিছু। আত্মীয় স্বজন কিছু ছিল না। আমার বাবাকে বলা হয় যে আমার বাবা একটা ঘর দিয়ে দিবে। আচ্ছা। আর আমাকে 2% জায়গা দিয়ে দিবে। 2% জায়গা? হ্যাঁ। আচ্ছা, ওনার কিছু ছিল না? আপনার আমির হোসেনের না, কিছুই ছিল না। ওনার কিছু ছিল না বলে আমার বাবা আমার মেয়ে কাছে থাকবে, রাখবে, বাড়িতে রাখবে, দেখশন করবে, এর জন্যই বিয়েটা দেওয়া। বিয়ে হলো। যাক, আমার বাবা আমার বোন কেউই যেমন আশা করছে তেমন না, যাক চলছিল। উনি যে কাজটা করতো, ওই যে পারাপার করানোর কাজ, ওইটা ছাইরা দেয়। পারাপারকরণ বলতে? ওই যে নৌকা পারাপার ট্রলার চালাইতো। এটা আপনার জামাই? হ্যাঁ। আচ্ছা। ওটা 2-1 মাস পরে ছাইরা দেয়। আচ্ছা। ছাইরা দিয়া পাটকুড়ির ব্যবসা ধরে, যাক চলে। তারপর সাথে আমার ছেলে আমার গর্ভে আসে। বিয়ের কতদিন পরে? বিয়ের সাথেই। বিয়ে হওয়ার সঙ্গে 6 মাস পরে আপনার বাচ্চা? হ্যাঁ, কনসেপ্ট করেন। হ্যাঁ। তারপরে আমার ছেলে 2010-এর মে মাসের 22 তারিখে আমার ছেলে হয়। আচ্ছা। এখানে 10-এ মনে করেন এখানে কত ঘটনা হয়। কত ঘটনা একটু শুনতে চাই আমি। হ্যাঁ, কি ঘটনা ঘটেছে? যেমন 2009 সালে যখন আমার বিয়ে হয়, কয়েকদিন পর আমার সাথে প্রায় ঝগড়া লাগতো। আবার খুঁটিনাটি বিষয়ে কি করতো, আমার মা বা বাবা কাছে বিষয়ে টাকা থুইতো না, ও টাকা না নিয়ে যেত। ধরেন 20,000 টাকা দিয়েছে, ওখান থেকে 2,000 বা 1,000
চুরি করতো? চুরি করতো, কিন্তু আমাদের চুরি করার মতো তেমন কোনো কেউ নাই। তো মেয়ের জামাই সন্দেহ করে বলতেও পারছে না, আবার সহ্য করতে পারতেছে না। যেমন আমার ভাই 20,000 টাকা পাঠাইছে, এখন উনি চৌরাস্তা যাবে, তাই মাকে বলছে যে আপনার যে ভাই সৌদি আরবে থাকতো, হ্যাঁ আচ্ছা, উনি 30,000 টাকা পাঠাইছে আমার বোনের কাছে। সবসময় আমার বোনের কাছে টাকা পয়সা থাকে। আপনার এই বড় বোনের কাছে? হ্যাঁ। আচ্ছা। তো উনিকে বলছে যে নীলফা তুই কিছু টাকা দে, ও যতক্ষণ জামাই যতক্ষণ চৌরাস্তা যাইবে, তো আরফাত আখির জন্য কিছু আনুক। তখন চৌরাস্তা যাবে দেখায়া 500 না 1,000 টাকা দিছি। দিয়ে আবার আমার বোন গোসল করতে গেছে, আমি না কি করতে বাইরে গেছি, তখন তো আর জানি না। তখন ওইখান থেকে 30,000 টাকা থেকে যে 500-1,000 দিছে, ওইখান থেকে আবার 500 না 1,000 টাকা ঠিক আছে, চুরি করেছে, আপনি যেটা বলতে চাচ্ছেন, সরাই ফেলেছে। হ্যাঁ, তখন আর আমরা জানি না। তখন যখন নাকি টাকাটা একজনকে দিতে যাবে, তখন গয়না দেখে যে এত দিছে, এত কম। তখন আমার মা বলে কে নিল। আমার বাবা আবার এমবে সহস্য রইল, একটু রাগে ছিল যে টাকা থইবে, টাকা হারানো যাইব কেন। তা যাক, এটা আমার মা বুঝতে পারে, আমার মা যেমনি হোক এটা ম্যানেজ করে। আমার বাবা দেয় না দিবে, আমার ভাইয়ের তো হিসাবের টাকা অনেক যায়, কিছু যায়, ঝগড়াঝাটি যায়। আমার মা আর ওটা বলে না। আমার আব্বা উনি চৌরাস্তা থেকে আসলে কেউ বসতে দেয় না, যে আমরা বুঝছি উনি টাকাটা নেন, এমন করে, প্রায় এমন করে। এমন নতুন অবস্থা, আমার ছেলে আমার গর্বে আমাকে একদিন যা হোক ইঙ্গিতে কিছু বলছি, আমাকে খাটের থেকে একটা লাথি দিয়ে ফেলাই দিছে। আপনি তখন এই কনসেপ্ট করা অবস্থায়? জি। তখন আমি এত নতুন অবস্থা, তার কথা বইলা চিৎকারও দিতে পারতাম না। আবার ও আবার একটু জিদি, যদি শোনে যেন আমাকে মারছে, তাহলে মানুষ শুনলে জানে আমি উফ করে চিৎকার দিতে পারি নাই। যে আপনাকে লাথি দিল, আপনার জামাই লাথি দিয়ে ফেলাই দেয়, আমি কান্না করতে পারি না, কারণ কান্না করলে আমার বাবা আবার রাগ করবে বা তার সাথে রাগারাগি করবে। নতুন জামাই মানুষে না, মন্দ বলবে, আমি কান্না করতে পারি না। শুধু আমার 2টা চোখ দিয়ে পানি ঝরছিল, তা কান্না করি নাই, চুপ করে শুয়ে রইলাম, কিচ্ছু বলিও নাই, জোরে একটা কথাও বলি নাই, শুয়ে রইলাম। এমনি করলো, মাঝে মাঝে মায়াও করতো, মায়াও যে করতো না তা না, মায়াও করতো। তা চলছিল এমন করে। তখন আমার আরাফাতে হয় মে মাসের 22 তারিখে। আপনার ছেলের নাম আরাফাত? জি। ওকে। ও মে মাসের 22 তারিখে হয়। তা যা হোক হয়, পরে উনি এক জায়গায় আমাদের এখানে আবার নৌকা দিয়া এক জায়গায় চেউ মাছ ধরতে যায়। তখন আমি খবর দিই, ছেলে হওয়াতে তুমি খুশি না। আগে যতটা বিয়ে করছে তো সেই ঘরে শুধু ছেলেই হয়েছে। আচ্ছা। ছেলে হওয়াতে খুশি না, কিন্তু আমার বাবা আমার ছেলে হওয়াতে অনেক খুশি হয়েছে, যে থাক, নীলায় যদি বিয়ে হয়ে যা না পালতে পারে, আমার এই 2টা মেয়েকে আমার এই নাতি পালতে পারবো। আপনার বাবা? আমার বাবা মা দুজনই আচ্ছা খুশি হয়। পরে উনি খুশি না, তা উনি আমার কাছে 4,000 টাকা রাখেন। আপনার জামাই খুশি না আপনার সন্তান হওয়াতে? জি। অদ্ভুত। আমি যদি আমাদের সামাজিক যে দৃষ্টিভঙ্গি, সেখানে যদি আমি বুঝতাম যে ঠিক আছে মেয়ে হয়েছে বলে অনেক বাবাই খুশি হন না, সেটাও না হয় একটা কথা ছিল, কিন্তু সেখানে সেটা না হয় একটা কথা ছিল। আমি কথার কথা বলছি, যেটা আমাদের সামাজিক দৃষ্টিভঙ্গি, বাট সেটাও অনুচিত। আর কিন্তু ছেলে হয়েছে তারপরেও উনি খুশি না, তাই তো? হ্যাঁ। ওকে। উনি খুশি না হোক, ওনাকে খবর দিয়ে তারপরে উনি বাসায় এসে পড়ে ছেলে দেখার জন্য। খুশি না হইলেও বাসায় আসে। আচ্ছা। বাসায় আসলে পরে উনি আবার আমাকে 4,000 টাকা দেয় রাখতে। ওই 4,000 টাকা আমি একজনকে ধার দিই, এর জন্য দিই বাসায়। মানুষ একটা বিপদে পড়লে টাকাটা ধার দিই। দেওয়ার পরে ওর যখন 5 দিন হয়, তখন উনি ব্যবসা করবে। আমি ব্যবসা করতে অনেক না করতেছি, যেন আমার ব্যবসা করতে লাগবে না, আপনি ব্যবসা করলে ব্যবসার লস ছাড়া লাভ হয় না কোনোদিনও না। জ্যৈষ্ঠী মাস আম কাঁঠালের দিন উনি আমের ব্যবসা করবে, তা আমি না করি, আমার কথা শুনে না। তারপরে যার থেকে টাকাটা দিছি তার থেকে একটু টাকাটা দিয়ে হইতে পারলে ঝগড়া করতো। আমার আবার একটা অভ্যাস খারাপ ছিল, কেউ কটু কথা বললে বা কেউ একটু রাগ করে কথা বললে বা কেউ মারলে আমি খাইতাম না কিছু। এমনি কেউকে কিছু বললেও বলতাম না, খাইতাম না, রাগ করে থাকতাম। তা আমি না বলার পরে তো আমি 2-3 দিন খাই না। তা না খাওয়াতে আমার ছেলে আবার বুকের দুধ পায় না।
তো মা বলে মা জোর করে খা, তো আমি খাইতে পারতাম না। ছেলে হওয়ার পর থেকে এত ঝগড়া খালি একটু না একটুতে রাগ হয়ে যেত। তো রাগ হইলে আমি রাগের অনেক ভয় পাই। আমার আব্বা কখনো আমাদের এতটুকু বড় হয়েছি ফুলের টুকা দেয়নি। রাগ কী জিনিস আমার মাও রাগ করতে পারে না, যা ওই রাগ করলে বকা দিলে আমার মা বকাও ভালো করে জানে না। তো আমার মা বাবা আমাদের কখনো মারে নাই, হয়তো ধমকি টাপকি দিছে, মারে নাই। মারা কী জিনিস তার মারতো। কখনো গায়ে হাত তোলেনি আপনাদের বাবা মা? না, আমরা এমন যে কেউ বলতে পারতো না মুখের মেয়েরে কেউ মারছে আমাদের। এত আমার আব্বা যখন যে ফল পাকড়া হোক, যেতটুকু সামর্থ্য ছিল, যে মৌসুমে যেটা আমার আব্বা আমাদের আনে, যত বড় মাছ বাজারও ছিল, যদি আমার আব্বার চোখে দেখছে হাতে টাকা থাকছে, আমার আব্বা কখনো ওটা না আনেনি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমার আব্বা আমাদের বলতো আমি মরে গেলে আমার ছেলে মেয়েদেরকে খাওয়াইবে। আমি এতদিন বাচ্চা আছি, আমি যেটা পারি আমার ছেলে মেয়েদের আমি খাওয়াই যাব। যখন পরবর্তীতে না খাইতে পারবো তখন তৃপ্তি থাকতো না। এরকম বাবা যেন প্রত্যেকটা ঘরে ঘরে থাকে, মানে দরকার আসলে। হ্যাঁ, ওকে। তো আপনার খুব ঝামেলা যাচ্ছিল আপনার বাচ্চা হওয়ার পরে? হ্যাঁ, খুব ঝামেলা যাচ্ছে। তো ব্যবসা আমের ব্যবসা করছে, আজকে না আমের ব্যবসা করছে। আজকে একজনের হাতে 1000 টাকা আনছে, উনি আবার বাসায় এসে দাঁড়ায় থাকতো যে না আপনার স্বামী টাকা আনছে, আরেকজনে এসে দাঁড়ায় থাকতো। ব্যবসা করে নেই মাত্র 15 দিনে এমন করতে করতে 12,000 টাকা দেনাত গেলাম গা। আচ্ছা, 15 দিনের ব্যবসায় 12,000 টাকা দেনা? হ্যাঁ। আচ্ছা, কিন্তু আমার খাবার কিন্তু খাইতাম আমার বাবা মারটাই। তাই তিনি যেন বিয়ে করছে, মাঝে মাঝে হয়তো মাছ তরকারি আনতো আর আমার কাপড় চোপড় হালকা দিত। দুই যে ভাত খাইতাম, এটা কিন্তু আমার বাবার উপার্জনে আমি ভাত খাইতাম। উনি শুধু মাঝে মাঝে মাছ তরকারি আনতো, আর ওনার খাওয়া মনে হোটেলে খাইবে। ওনার আত্মীয় স্বজন মামা মামি আছে, মামা তো ভাই আছে, রোজগার করতে পারলে ওদিকে খাওয়াইব, এমন টাইপের ছিল। তা আমার বাবা বলতো খাইতাম। তা আমার ছেলেটা যখন 1 মাস বয়স হয় তখন আমার বুকের দুধ আর পায় না আমার ছেলে। এর আগে আবার আমার বাবা কিস্তি তুলে আমার ছেলে হয়েছে, আমার বাবা কিস্তি তুলে আমার ছেলের জন্য একটা গরু আনে, যে নাতি বড় হইলে দুধ খাইবে করতে নেয়। জামাই তো এমন করে, তো আমার নাতি কি খাইব, তাই একটা কিস্তি ভাইয়ে আমাদের গরু ছিল ঠিকই, কিন্তু আমার ভাই যখন বিদেশ যায় ওগুলো সব বিক্রি করে দেয়। 1.5 বছর পরে বিক্রি করে দেওয়ার পরে যখন আমার ছেলে হয় তার 15 দিন আগে হইবে একটা গরু কিনে আমার বাবা। তখন 1 মাস যখন বয়স হয় আমার ছেলে আমার বুকের দুধ পায় না, তখন এই থেকে এই গরুর দুধ খায়। আচ্ছা আচ্ছা। উনি মিষ্টি এনে দেয় আর কিছু না। আমার ছেলের জন্য, ছেলে হওয়াতে আমার ছেলের জন্য শুধু বলা বলিতে 3টা স্যান্ডেল গেঞ্জি এনে দিছে, আর কিছু এনে দেয় না। খুব ছোট ছোট বিষয় যেগুলো হয়তো বা বলার মতো কিছু না, কিন্তু এই ছোট ছোট বিষয়গুলো কতটা গুরুত্বপূর্ণ একটা সংসারের ক্ষেত্রে যারা সংসার করেন তারাই খুব ভালো করে জানেন। এই ছোট্ট একটা মিস্ত্রি কিংবা এই 3 জোড়া স্যান্ডেল বা এই গেঞ্জি টি শার্ট, এগুলো হয়তো বলার মতো কিছু না, কিন্তু এগুলোই কখনো কখনো অনেক বড় কন্টেন্ট হয়ে যেতে পারে। এবং একটু চিন্তা করে দেখুন, নাতি মেয়ে নিয়ে এক বাবা অসম্ভব ভালো বাবা, আরেক বাবা সে তার সদ্যজাত সন্তান, তার প্রতি যে দায়িত্ব পালন করা উচিত সেইখান থেকে সে অনেক দূরে। অনেক কিছু দেখার আছে। আপনি শুধু গল্পটাকে এন্টারটেইনমেন্টের জায়গা থেকে না নিয়ে গল্পটার বিভিন্ন ক্যারেক্টারের মধ্যে একটু ঢোকার চেষ্টা করুন, নিশ্চয়ই অনেক বড় কিছু খুঁজে পাবেন আজকের এই জীবন গল্পে। এবং এই বাবা, যে বাবার শিক্ষাগত যোগ্যতা নাই, সেই অর্থে শিক্ষাগত যোগ্যতা বলতে আমি যেটা বোঝাচ্ছি হয়তো একাডেমিক কোয়ালিফিকেশন সেরকম নাই। আপনার বাবা পড়াশোনা করেছে? না, পড়ালেখা করেনি। কোনো স্কুলে যায়নি না কখনো? না, শুধু তার নামটা সে সাইন করতে পারে, ঠিক আছে। আমি ডেফিনেটলি শিওর এই বাবা বাংলাদেশের অনেক অনেক শিক্ষিত, অনেক অনার্স মাস্টার্স পাশ করা, অনেক বড় বড় অনেক পিএইচডি ডিগ্রি নেওয়া এরকম অনেক বাবার চেয়ে ভালো বাবা, আমি ডেফিনেটলি শিওর, ঠিক আছে। সুতরাং এই যে শিক্ষার কথাটা বললাম না, এই শিক্ষার কথাটা শুধুমাত্র পুঁথিগত বিদ্যা দিয়ে হয় না, শুধু বইয়ের পাতায় শিক্ষা থাকে না। আমাদের এই চারপাশে যে মানুষগুলো ঘুরে বেড়ায় তাদের জীবন থেকে যে শিক্ষাটা নেওয়া যায় সেটাই হচ্ছে সর্বোত্তম শিক্ষা। জি বলুন। আমার তারপরে আর শুধু মিস্ত্রি আর এনে দিত সাবান তেল আনতো। তখনও আমরা প্রতিবন্ধী ভাতা পাই, আমার টাকা দিয়া আমার ছেলেকে ছেলের জন্য কাপড় চোপড় ধোয়ার জন্য একটা র্যাক কিনি। প্রতিবন্ধী ভাতা কত টাকা আসতো প্রতি মাসে? প্রতি মাসে 250 টাকা। তখন 250 টাকা। তখন 250 টাকা ছিল, এখন কত? এখন 700 টাকা।
এই 700 টাকাতে কি হয়? 700 টাকা দেয় কিছু হয় না, আবার আমাদের জন্য অনেক কিছু হয়। এক্স্যাক্টলি, দ্যাট ইজ দ্য পয়েন্ট। ওকে, বলেন তারপর। 250 টাকা ভাতা পেতে 250 টাকা ভাতা পাই, তখন 3 মাসের তো একসাথে দেয়। তো মোটামুটি ভালোই হয় আর কি। হ্যাঁ, 3 মাসে 1000 টাকা দেয়। তো এই টাকা দিয়ে আমার পাই, ছেলের হওয়ার পরে মার কাছে রেখে গিয়া টাকা নিই, টাকাই না একটা আড়াই ফেলের এক কিনি, আর একটা বিছানার ওই যে চাদর না ওয়াল ক্লাথ কিনি, ওয়াল ক্লাথ কিনি, আর এই কোল বালিশ কিনা দিয়ে আমার ছেলেকে আমি টাকা পাই। আর ওই কিছু লোশন কিনি, আর কি যাবতীয় মানে যা যা প্রয়োজন হয় বাচ্চাকে মানুষ করার জন্য ওগুলো আমি কিনি এই প্রতিবন্ধী ভাতা দিয়ে। জি, আচ্ছা, ওগুলো কিনি। আমার বাবার আবার এত কিছু আমার খাওয়াবে না, এত কিছু দিবে, আমার বাবার অতটুকু আবার সামর্থ্য ছিল না যেন বাবাকে বলবো মা এগুলো আইনা দিতে। 1 মাস পরে আমি আনার পরে আমার বোন আমার ছেলেকে দেখতে আসে, উনি আবার আমার ছেলের জন্য কাপড় চোপড় নিয়ে আসে। আচ্ছা, দেখতে আসে পরে কাপড় চোপড় নিয়ে আসে, তখন উনি আবার এমন করে ব্যবসা করে, আমের ব্যবসা করে। আমাদের ঘরের মানুষ একটা আম খাইলে ওটা গইনা রাখবে, কিন্তু ওই যে ওনার আত্মীয় স্বজন আসবো, ওনাদের বাইরে নিয়ে পলিটিনে দিয়া ব্যাগ দিয়া কেজি কেজি দিয়ে আসবো। ওনার আবার আমাদের এখানে একটা বাস্তি ছিল, তাদের দিত, যাই টাকা দিব তাদের মনে করেন কেজি কেজি দিব, কিন্তু ঘরের মানুষ কি খাইব যদি বিক্রি করতে না পারবো পচা ওগুলা। কিন্তু আমার বাবা কিন্তু আমাদের এগুলো খাওয়ায় নাই, কখনো আমরা খাওয়াই নাই। ভালো জিনিসটা আমার বাবা চেষ্টা করছে আমাদের খাওয়াই, ওগুলো খাইলে খাও, নাইলে গরুরে দিয়া দাও। আচ্ছা, এমন করতো। তা যাক, 1-1.5 মাস পরে এই ব্যবসা বন্ধ হয়ে যায়, চালান শেষ করে ফেলাইছে। চালান শেষ করে ফেলাইছে, একজনের থেকে 3000 টাকা আনছে, এমন করে অনেক দেনা হয়ে যায়। পরে কি করবো, এই দেনা তো আমার করবে। তো আমার মা আবার একটা সমিতি করছে, আমার ছেলে খায় বা বিক্রি করে, ওখান থেকে কিছু টাকা জমায় একটা সমিতির মেয়েদের দেয়। আচ্ছা, তো 12,000 টাকা দেয় না মা, তুমি আমার মা উদ্ধার করে ইয়াটাতে না মানুষ এসে ঘরে করবে না। ও সরি, তখন 15,000 টাকা দেনো হয়ে যায়। তখন আমার মা আমার নামে রাখে, আর আমার বোনের নামে রাখে, আমার ভাইয়ের নামে রাখে, আমার আরেকটা ছোটো বোন থাকে ওর নামে। 4টা সমিতির মেয়েদের 7টায় মাত্র 20টা না কয় টাকা করে দিয়া থাকতো। তো ওটি জমাইতে জমাইতে এমন 3-4টা 5-6টা নামের মেয়েদের কয় হাজার টাকা, 8,000 টাকা হয়। আচ্ছা, এই 8,000 টাকা আমার আইনা দেয়। এই 15,000 টাকা দেনা শোধ করার জন্য সবগুলো সমিতি ভেঙে নিয়ে এসে আপনাকে 8,000 টাকা দিল আপনার মা। 8,000 টাকা আমার মা দেয় মতো, আরও টাকা দেনা থাকে। তারপরে উনি আবার ওই যে ব্যবসার কাজও ছাইরা, তোর যে ব্যবসা করে তার সাথে মাল্লা হিসাবে তারে পাঠাই। আচ্ছা, মাল্লা মানে? মাল্লা মানে ব্যবসা করে যে মালিক থাকবে। আচ্ছা, মালিকে ব্যবসার সব কিছু লাভ ক্ষতি হিসাব সব কিছু রাখবো, উনি শুধু যেটা হুকুম দিব ওইটা করব, নাইলে উনি ব্যবসা লস করে ফেলে। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। হ্যাঁ, ওই হিসাবে উনি যায়, গেলে এমন 3,000-4,000 টাকা পাইলে আমাদের তেল সাবান যা লাগে তা আনে, আর আস্তে আস্তে দেনা দেয়। বুঝতে পেরেছি। মানে যেভাবেই হোক না কেন টেনে টুনে সংসার চালানোর জন্য একটা চেষ্টা করছে সে আর কি, কিন্তু করতে গিয়ে আলটিমেটলি সে ফেল করতেছে। হ্যাঁ, ওকে। যখন নাকি দেনা হয়ে যায় তখন সবার সাথে, আমার সাথে হোক আর সবার সাথে ভালো ব্যবহার করে। দেনা হয়ে গেলে ভালো ব্যবহার করে, হ্যাঁ, কারণ পয়সা পাওয়া যাবে এই কারণে। হ্যাঁ, আর যদি যখন নাকি টাকা শেষ হয়ে যায় তখন এই টাকা নেওয়া শেষ, তুমি তার টাকা থাকবে, তখন আর আমাদের সাথে ভালো ব্যবহার করবেন, এমন একটা লোক। আচ্ছা, যাক, এমন করে চলতে থাকি। পরে আমার ছেলেটা যখন 4 বছর 4.5 বছর হয়, ও না তার আগে এমন করে দেখি আমার আব্বারে আমার মামি বলে যে এমন করে কয়দিন চালাইবেন, ওদের ভাত ওদের ঘর তো দিয়ে দিছেন, তো ওদের ভাত ওদের আলাদা খাইতে দেন, যেভাবে ওদের সংসার আপনি উনি ফুটাঙ্গিরি করে চলবো, আপনি শুধু করবেন। এখানে আমার ভাই বিদেশ যায়, আমাদের একটু টানাটানি থাকে, আমার ভাইও ফিরে আসা বিয়ে করে, পরে আমার ভাইও এমন একটা টাকা পয়সা দেয় না। আচ্ছা, সংসার আমার আব্বার চালাইতে খুব কষ্ট হয়।
তখন বলে আপনি 3টা ফ্যাট চালাইবেন, তো ওদের আপনি আলাদা করে দেন। তখন আবার আমারও বুঝা, মা তোমার বাবার কত করবো, তোমার বাবা একজনে তো আর বাঁচছে না, তোমার বাবারও তেন হয়ে যায়, তো তোমরা তোমার স্বামীকে বুঝায় তোমরা আলাদা হো। তখন আমার মা কিছু হাঁড়ি পাতিল কিনা আমাদের আবার যা লাগে উনি একটা খাটও দেয় নাই, তো একটা চৌকি আছে, চৌকি দিয়া আর একটা তোষক বানায়, ওটা দিয়ে আমাদের আলাদা করে দেয়, আর কিছু হাঁড়ি পাতিল কিনা। এই কটা দিয়ে আপনাদেরকে আলাদা করে দিল ফ্যামিলি থেকে? হ্যাঁ। কত সালের দিকে এটা? 14 সালে। 14 সালের দিকে? 2014 সালের দিকে আপনারা আলাদা হয়ে গেলেন। আলাদা হয়ে কি পেলেন? না 14 সালে না, 13 সালে। 13 সালে কি পেলেন? একটা খাট? কি আর পাবো, খাট মানে কি? চৌকি? একটা চৌকি, আমি এগুলো আমার মাই কিনে দেয়। আচ্ছা, চৌকি আর কি? খাট আর একটা তাদের খানাডুলি একটা নতুন আনে, একটা খানাডুলি। খানাডুলি কি জিনিস? ও ভাত ঠাত রাখে, আচ্ছা র্যাক। ওকে, আচ্ছা। এগুলো দিয়ে হাঁড়ি পাতিল কয়েকটা হাঁড়ি পাতিল দিয়ে আমার মাই দেয়, দিলে আমাদের আলাদা করতে কি মানে আপনার বাবার বাড়িতেই কি আলাদা একটা ঘরে থাকলেন নাকি অন্য কোথাও? হ্যাঁ, আমার বাবার বাড়িতে ঘর দিয়া দেয়। আমার বাবা এর মাঝে আবার ঘর মর দিয়া দেয়, টিনের একটা সুন্দর একটা ঘর দিয়া দেয়, 2 খোপওয়ালা টিনের একটা ঘর দিয়ে দিল আপনার বাবা? হ্যাঁ, বাবা যা হোক আমার বাইরে বোঝায় বললে একটা ঘর দিয়া দেয়, যা হোক আনে নেয়, খাই, ভালোই খাই। তখন বলে যে কিছু টাকা লাগবে, তুমি কিছু টাকা এনে দাও। আমার মেয়ে জীবন আবার একটু ভালোই অবস্থা, গরিব এখানেই হইল, খাইয়া নিয়ে আমার বোন আবার একটু শান্তিতে আছে। তো আমার বোনের বলি, বোন উনি নাকি কিছু জায়গা জমিন পাবে, দলিলপত্র তোলার জন্য কিছু টাকা লাগবে, তুমি যদি দিতা তোমার আমরা পরে দিয়ে দিতাম। তখন আমার বোন কয় হাজার লাগবে, প্রথমে আমি 5,000 এনে দিই। 5,000 এনে দিই, পরে আমার দুলাভাইয়ে দেয়, দিলে দুলাভাইয়ের সাথে কন্ট্যাক্ট থাকে, দুলাভাইয়ের আবার কম বেশ করে কেমন জানি আরও 10,000 আনে। ওকে, 10,000 আনার পরে 15,000। তারপরে আমার আবার বলে যে এই যে ইদারিং বেচছিলাম, আমাদের এখানে আবার একটা মামা ছিল, ওনার দোকান থেকে আবার উনি কিছু বাকি করে তেল সাবান সোয়াবিন তেল এগুলো নাকি বাকি আনে, আমি জানি না, 5,000 টাকা করে বলে। তখন আমি আবার দেনার জায়গা কত কিছু আনে নাকি কি আনে আমি জানি না, 5,000 টাকা দানা করে বলে। তখন আমি আবার আমার বোনের বলি যে আপা তুমি দেও, যখন নাকি আরফাতের আব্বু যদি কিছু পায় তখন তোমার টাকা তোমাদের দিয়া দিম। তো আমার বোন অনেক কিছু কান্নাকাটি করি, পরে মার হাতে বলাই, আমার মা আবার আমি যেটা বলি ওটা আবার একটু শোনে, তো মার হাতে বলায়, তারপরে দেয় মতো 20,000 টাকা আমার বোনের থেকে আনি, আনলে পরে দেয়। ওমা কয়েক মাস বাদে বলে যে জমি জমা এখন বেচতে পারতো না, ওনার চাচা না কি আছে কেস করতে হইব, ও কেস মামলা তো আমি আর বুঝি না, কি জানি বলে ওগুলা করতে হইব। তো এখন এখন আমি কি করি, আমার বোনের থেকে টাকা আনছি, তো ওগুলা বাদ দিয়া দিই। পরে বোনেরা বলি যে যদি কিছু হয় দুলাভাই চায় তাহলে মারতে না বলতে বলল। আর আরফাতের আব্বারে আমি তার আব্বুরে আমি চাপ দিয়া বল মনে টাকা দেওয়ার জন্য। তাই আমার উপরে চাপ আসে পড়ে, এর ফাঁকে কিন্তু আমার প্রায় মারতো। তখন এরপরে আবার বলে আব্বা শুনে যান একটা কথা, একজন একটা আপনার সাথে কথা বলবে, এই বাউটা দিয়ে আমার আব্বাকে নিয়ে যাওয়ার পরে আমার আব্বারে বলে কি গ্রামের লোক গ্যাসের দিনের আব্বা উনি আপনার যে মেয়ের জামাই টাকা চায় আপনাকে ওকে দিব। তারপরে আমার আব্বা সরাসরি বলে না, দিলে তোমরা দিতে পারো, তোমরা নিবা, আমি জামিন হয়ে আমি কোত্থেকে দিব, আমার দিন আনি দিন খাই 1,20,000 টাকা। তাই আমার আব্বা তখন বলে যান তাইলে আপনাদেরই চলে, তাহলে আপনারা দেন। তো দেয় কখন জানি না, সন্ধ্যার কাপড় চোপড় ব্যাগ ওগুলো না বইরা আমি বাইরে যাই, কলে প্লেট ধুইতে যাই, উনি না চলে যায় আমার কাছে না বললই। চলে যায় মানে কি পালিয়ে যায় না, নৌকার যায়। আচ্ছা। তাই ওনার কাছে মোবাইল নাম্বার ছিল, ওনার মোবাইল ছিল, তো আমি ফোন করি আপনি কই, বলে আমি অমুকে, আমি নৌকার মাই দিই বাদশায় শুইতাম না, তুমি চিন্তা করো না, আমি শেষ হইলে মেলে মালটা দিয়া আসা পড়ি মনে। আমি আবার বলি যে আরাফাতের তো কিছু নাই, ও তো টাকার মাকা চায়, আমাদের ঘরে তো চালও নাই কে, লবণও নাই কে, তাহলে আমার 100 টাকা দিয়া যান, আপনি তো আসতে কি 10-15 মিনিট লাগবো, দিয়া যান। বলে যে তুমি কার থেকে দেনা করে চললো, আমি তোমারে দিয়া যাম, এটা বললেও উনি চলে যায়। পরের দিন সকালে 3 দিন হয়, তখন আমি ফোন দিই
আপনি কি করেন মেয়েলোকে এখনও মাল দেওয়া শেষ হয় নাই? কয় হ্যাঁ আজকে মাল দিয়া বিকেলে আইসা বল, এটা বলে। তো বিকেলে সব লোক আইসা পরে উনি আর আসে না, নৌকা আনে না। নৌকা নাকি যার নৌকা সে আবার ওইটা নিচে গা পাড়া আনছে, ওইটা নিচে গা। ওরা এসে পরে আমার কাছে একটা মেমোরি পাঠায় দেয় যে এটা ওরে দিয়া আরাফাতের মারে নিয়ে দিও মেমোরি কার্ড। হ্যাঁ ওই যে গান শোনা যান ওই মেমোরি। তো ওইটার মধ্যে কি অন্য কোনো কথাবার্তা লিখে ভিডিও করে পাঠাইছে বা এরকম কোনো কিছু কি ছিল? না, এমনিতেই ওই আমার পছন্দনীয় কিছু গান ছিল। আচ্ছা আচ্ছা, ওকে, ঠিক আছে। ওটার জন্য মেমোরি কার্ডটা ওটা পাঠায় দেয়, বলে যেন উনি কালকে সকালে আসবো, নাইলে বিকালে রাত্রে বিলটা নিয়ে হইলে না কালকে সকালে আসবো। বিল দেয় নাই, আমাদের পাঠাই দিছে মাল দেওয়া শেষ, বিল দেয় না, বিল দিলে কালকে সকালে আসবো। তা সোমবার দিন যায়, মঙ্গলবার এসে পড়ে। তখন আমার আব্বার মনে একটা সন্দেহ জাগে, তখন সন্দেহ জাগে মতন আমি বিকালে ফোন করি, রাত্রে মঙ্গলবারে রাত্রে ফোন করি। আমার বোনের আবার আমার ঘরে শুইছে। তো ওনাদের বলি কি গাড়ির শব্দ শোনা যায়, ওনার কথা বলি, উনি আমার কিছু কথা উত্তর দেয় না, হ্যালো হ্যালো করে। কিন্তু ওনার কথা আমি শুনি, হয়তো আমার কথা শোনায়, কিন্তু কোনো কথা বলে না, যেমন হ্যালো হ্যালো করে আর গাড়ির আওয়াজ শোনা যায়। তো আমি বলি কি মনে কথা শোনা যায় না, ইয়া করছে। আরাফাতের আব্বাই মানে বাসায় এসে পড়তেছে, আপা তুমি তোমাদের ঘরে এসো, আমাদের বড় ঘরে এসো। মানে বড় বোন আপনার সঙ্গে ছিল আর কি, তখন আপনাকে বলছেন যে অন্য ঘরে শুতে, তাই তো? হ্যাঁ, তখন বলি মতো। তারপরে আপা আমার যায় ওই ঘরে এসো। আমি ওই রাত 12টা বাজে জায়গা কল দিই, কিরে রাত 10টা বাজে, তো পোষানোর কথা পোষানো, রাত 12টা বাজে জায়গা কল দিই। তো উনি গাড়িতে থাকে, আর কোথায় যা জানি না, কিন্তু কথা বলেন আমার সাথে। কোনো এক সময় দিতে দিতে উনি মোবাইলটা অফ করে দেন। অফ করে দেওয়ার মতন আমার আরও চিন্তা লাগিয়ে গেল যে কী করি। রাত্রে আর আব্বার আর আমার ডাক দিলাম না, শুয়ে রইলাম। ঘুমও কি আর আসে, চিন্তা ভাবনা, আর ঘুম আসলো না। রাইখা দিলে পরে সকাল হয়, তখন আমি আব্বারে বলি, আব্বাই বলে যে জামাই তো 3 দিন হয়ে গেল গাইল না, তো যে মেইলে আছে এই মেইল হয়ে যাম, কারণ এতগুলো টাকা নিয়ে যদি সে চলে যায় তখন আমি এই টাকা কোথা থেকে দিব। তো এত টাকা আমি কোথা থেকে দিব? এর আগে আবার আমার ভাই আমার বাবার ব্যবসাটা সারাই দেয়, নৌকাটা বিক্রি করে বলে যে আমি যত টাকা পাঠামো অত টাকা খাইবেন, আপনি ব্যবসার মাঝে যাইতে না। কিন্তু আমার ভাই কিন্তু ঠিক মতন টাকাটা দেয় নাই আমার বাবা মারে। উনি কিন্তু আমার ভাই যে বিদেশ গেছে, উনি কিন্তু বিয়ে করে গেছে, তো উনি আর ঠিক মতন এত টাকা দেয় না। আমার আব্বা কী করছে, আমার আব্বা জীবনে জাল কিনছে, আবার আরেকটা ছোট নৌকা কিনে, ওটা দিয়া ওনাদের কষ্ট করে সংসার চলতো। তো উনি আবার 1,20,000 টাকা দেওয়ার মতন তার ক্ষমতা ছিল না। যা ছিল আমাদের বাবার একটু জায়গা জমিন ছিল, ওগুলা বিক্রি করা ছাড়া আমার বাবার কোনো উপায় ছিল না। ওকে, যে লোকের টাকা আনছে ওই লোকের দিয়া নিয়ে আমার আব্বা চলে যায় মেইলে, কিছু টাকা নিয়ে মেলে যায় মতন। উনি বলে যে উনি তো রবিবারে বিকালে চলে গেছে একটা বিল নিয়ে। তখন আমার আব্বা প্রেশারের রুগী, আমার আব্বার ওখানে মাথা গরম হয়ে যায়, আর নাক দিয়ে প্রচুর রক্ত আসতে থাকে। নাক দিয়ে প্রচুর রক্ত আসতে থাকে। আর যে লোকটা নিছে ওই লোকটা আবার আমার আব্বাকে বলতে থাকে, অনেক কথা করা কথা বলে। তো আমার আব্বা ওখানে মাথায় পানি দিয়া বাসায় আসে। আইসা আমার আব্বা এমন একটা মানুষ, বসা থেকে আমার আব্বা উঠতে পারে না। পুরা জায়গা যেন আমার কি হইলো, আমি এই টাকা মানুষের কোথার থেকে দিব? আমি জবান দিছি, আমি যেন বলতে পারতাম না, এটা বলতে পারতাম না যেন মসজিদ বসে নিয়ে যেন আমি বলি নাই দিতে, এটা আমি না করতে পারতাম না। কখনো আমার কাছে মিথ্যা কথাটা বলার ছিল না, রাইট ছিল না। আমি কেউ হয়তো 2জন মানুষ 3জন মানুষ ছিল বলছি, কিন্তু আর মানুষ তো শোনে নাই, মজলিসের মানুষ। এতগুলো মানুষের সামনে আমি মিথ্যা কথা বলতে পারতাম না যেন আমি বলি নাই আমার জামাইরে টাকা দিতে, এটা আমি বলতে পারতাম না। আমি কি করলাম, তখন আমার আব্বা বসে পড়ে আর উঠে না। আমার আব্বাকে ধরাধরি করে আমরা সবাই বিছানায় শোয়াই দিই। পরে নাক দা মুখ দা রক্ত আসে, আমার আব্বাকে সবাই পানি ঢালার পরে আমার আব্বা একটু সুস্থ হয়। তখন আমরা আবার আমার আব্বা নামাজ পড়তে যায়, তখন আমার বোন এখানে ছিল, সবাই কান্নাকাটি করি। মানে হাই প্রেশারে এরকম নাক দিয়ে মুখ দিয়ে রক্ত চলে আসছে। হ্যাঁ, প্রেশার হাই হয়ে গেছে, আপনার জামাইয়ের কোনো খোঁজ খবর না পেয়ে।
এমন আব্বা প্রেশারে ভরি খায়, প্রতিদিনই খাইতে হয়। আচ্ছা। আমার বোন আমরা সবাই কান্না করি, পরে আশেপাশে কিছু জোরেও কান্না করি না, তারপরে আশেপাশের মানুষ কিছু জড়ো হয়ে যায় সবাই শোনা শুনতে, জন্য মুখের মেয়ের জামাই চলে গেছে। এখানে কিন্তু আমাদের দোষ না, কিন্তু আমার সাথে একটা নিয়ে তর্ক হইতো যেন আমার যেন বাড়ি লেখা দিব, ওটা ওনার নামে দিব না আমার নামে দিব। আচ্ছা, এই বাড়ি লিখে দেওয়া মানে হচ্ছে যে যৌতুক যে 2 শতক। হ্যাঁ। আচ্ছা, ওনার নামে দিব না, বলা হয়েছে যেন আমার নামে দিব। যদি উনি কখনো মানুষের কাছে বিক্রি করে চলে যায় তখন তো আমি থাকার অবস্থা থাকবো না। আমার যেহেতু আমার একটা ছেলে হয়েছে, ছেলেকে তো মানুষ করতে হবে এখানে। তখন উনি মানুষ মনে করে যেন ওই বাড়িটা না দেওয়ার জন্য বুঝি ওনাকে লেখা উনি চলে গেছে। আসলে কিন্তু তা না, ওনার এটা ফাঁক খোঁজা যেন টাকা নিয়ে উনি চলে যাবে, মনে হয় তার এই অভ্যাস। তা চলে যায়, তখন আমার বাবা সুস্থ হয় না। তখন আমার বাবা মামারা বলে কি, তা আপনি বলছেন, আপনি তো আরে কি আপনি বললেন কেন যেন দিতে? তখন প্রথমত নাই করছি, তখন লোকে চাপ দেওয়াতে যেমন আমি বলছি, তখন আমার মামারা রাগ হয়ে থাকে, তো আপনি বলছেন এখন আপনিই দেন, আমরা আপনার এই 7 নাই, আপনি বলছেন তো আপনি দেন, কোথা থেকে দিবেন আপনি দিবেন, আমরা এইটার মেয়েদের নাই। এটা বলে কেউ ইয়া করে না। তো আমার আব্বা আবার ঘন ঘন মানুষের কাছে যায়, ঘন ঘন মানুষের কাছে যায় মতো আমার আব্বা বলে যেন যদিও দিতে হয়, আমরা তো এতগুলো টাকা দিতে পারতাম না, যদি দিতে পারি তাহলে আমার মেয়ের ঘর দিছে, এই ঘরটা বিক্রি করে আর কিছু মিলায়া হয়তো দিতে পারবো। তো এখন গণ্যমান্য মানুষের কাছে যায়, মজলিস বসে। সেদিন আবার আমাদের এখানের একটা মেম্বার থাকে, সাক মেম্বার, ওনার সাথে নাকি ফোন করছে, উনি নাকি কথা বলছে। তাই উনি খোঁজ পাইছে যেন আমার সাথে কথা বলছিল ও জামাই বাঁশের ব্যবসা করে, জামাই তাইলে দেখি আমি যদি আনতে পারি, নাইলে আর 1000 টাকা আপনি দিবেন, আর 1000 টাকা যার টাকা সে দিব, 2000 টাকা একজনরে দিব ফরিদপুর, আর কোথাও কোথাও জানি ওখানে খুঁজে আসবে। তখন এটা রাইট হয় যেন এতদিন বাদে আবার আমরা বসবো। তারপরে ফরিদপুর খুঁজে আসে, আমরা 1000 টাকা দিই, যে লোকের টাকা ওই লোকে 1000 টাকা দেয় না। মানুষ জিনিস খুঁজে আসলে কি হয়েছে, মানুষ জিনিস কি আর খুঁজে পাওয়া যায় না। আর ওই সিমটা কল দিলে হ্যালো বলে, আমি কিন্তু ওনার কথা বুঝতে পারি, কিন্তু কোনো একটা ছেলের কাছে দেয়, নাইলে একটা মহিলাকে বলে একটু কথা বলে দিতে, তো বলে না, কথা বলে না। আমি বলি আর ফাতার আব্বু টাকাটা দিয়া যান। তারপরে আবার 15 দিন বাদে বসে, তখন আমার আব্বা আবার শুনবেন হয়তো যে বলা কি চলের গোলাপ মেম্বার, উনি তখন মেম্বারই ভাস করে নাই, যাকে যে 5 জন মাইরা ফেলাইছে উনার মাইরে আমার গোলাপ ভাই ছিল। তো উনি আবার মিটমাট করে দেয় যে আমার কাকাও দিতে পারতো না এত টাকা, আর ওই লোকের আবার একটু অবস্থায় উনি আবার এত টাকা না দিতে পারলে ও অর্ধ দিয়ে দিবে, তিনি বলাতে উনি অর্ধ দিয়ে দিতে হবে। আমার কাকাও দিতে পারতো না পুরা টাকাটা, আর আপনিও সারতে পারবেন, আপনার লাখ লাখ টাকা আছে, জায়গা জমিন আছে, আপনার সারতে পারবেন, কিন্তু আমার কাকা সারতে পারতো না। আমার কাকা শাস্তি কি যেন উনি বলছে হ্যাঁ বলাতে ওনাকে 60,000 টাকা দিতে হইব। বিচারে এটা রায় করে 10 জন, অনেক মানুষ হয়, মানুষের বিচারে এটা মানে সালিশ বসে এই টাকা নিয়ে। হ্যাঁ। এই টাকাটা কার কাছ থেকে ধার করেছিল? একজন আমাদের এখানে একজন লোকের থেকে। আপনার বাবা? আমার বাবা করে নাই অবশ্য, আমার বাবা সাক্ষী হিসাবে নেই, সাক্ষী হিসেবে নিয়ে করেছিল। তো এটা কি সুদের উপরে করেছিল নাকি নরমাল? না, নরমালি লাভ দিব, লাভের উপরে। ওই তো সুদের উপরে করেছিল। কত টাকা লাভ দিতে হবে? 1,20,000 টাকায়। 1,20,000 টাকায় কত লাভ দিব না, যেত লাভ হইব তার কয় ভাগ জানি ভাগ করে লাভ দেবে, বেশি অর্ধেক ওনার থাকবো আর কয়েক হাজার টাকা আমাদের থাকবে এমন। ও আচ্ছা, ওই 1,20,000 টাকায় যে কয় টাকা লাভ হবে সেই লাভ সহ আসল সহ ওনাকে দিতে হবে। হ্যাঁ হ্যাঁ। তারপরে মীমাংস হইল আমার, বললাম গোলাপ ভাই, উনি আরও মানুষের সাথে বিবেচনা করে দেখলো যে আমার বাবার এতটুকু টাকা দেওয়া সমর্থ নাই। তখন ডিসিশন হইল আমরা 60,000 টাকা দেব, আর উনি এই 60,000 টাকা পাবে না, কারণ উনি নিজের থেকে বাড়িতে আইসা ওনাকে অনেক ইয়া করে টাকাটা নেওয়া হয়েছে। আচ্ছা। পরে 60,000 টাকা দিব। এখন আমরা 60,000 টাকা, যদি গোলাপ ভাই না থাকতো ঠিক আছে, আমার পুরো টাকাটা দিতে হইতো।
ওই পুরো টাকাটা দিতে কেন ওই জোর বেশি, ঠিক আছে। ও আচ্ছা আচ্ছা, অনেক এই গোলাপ মেম্বার আপনাদেরকে বাঁচিয়ে দিয়েছে, তাই তো? বাঁচিয়ে দিয়েছে আমার আর কি, এক গোষ্ঠীটা কি জেরাতো ভাই লাগা, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি, আত্মীয় সম্পর্কের হয় আর কি। ঠিক আছে আঁকি, তো বলেন তারপর। তাই গোলাপ ভাই থাকাতে যেমন আমরা বাইচা যাই, পরে আমাদের 60,000 টাকা দিতে ওনারা জোরে দেখে, তা 60,000 টাকা দিব, এখন কোথা থেকে দিব? আমার যেন একটা ঘর দেয়, ওটা 40,000 টাকা বিক্রি হয়। আপনার এই ঘর আর জমি সহ নাকি শুধু ঘর? শুধু ঘরটা। শুধু ঘরটা, টিনের ঘরটা? হ্যাঁ, টিনের ঘর দিয়ে ওটা 40,000 টাকা বিক্রি করি। আচ্ছা। আর আমার আত্মীয় স্বজনে যেমন এই রাইখা যাওয়ানে আমার মামা দিছে কিছু, আমার কাকা দিছে কিছু, এমন করে আমার আব্বা দিতে পারে নাই, তাই এমন করে এই ঘরটা দিয়া দেয়, টাকা দিয়া দেয় 60,000 টাকা তার দেয়। আর বলা হয় যে যদি আমিরেশনে ফিরে আসে তাহলে তাকে আরো 60,000 টাকা দিতে হবে। আচ্ছা, আর যদি ফিরে না আসে তাহলে মাপ? তাইলে মাপ। ওকে, তো আপনি মন থেকে কি চাচ্ছিলেন এবার আমাকে বলেন তো, এই টাকার হিসেবে আপনি মন থেকে কি চাচ্ছিলেন? ফিরে আসুক নাকি ফিরে না আসুক? ফিরে আসলো আমার কোনো লাভ ছিল না, না আসলো আমার কোনো ছিল না, কারণ উনি তো শুধু আমাকে করতে, তবে আমার ছেলেটার ভবিষ্যৎ হইতো, তার জন্য আমি চাইছিলাম যে উনি যদি আসতো তাইলে আমার ছেলেটা অন্তত পক্ষে ঠিক মতো খাওয়া দাওয়াটা পাইতে। আমার আব্বা তো ও যেটা সবসময় তার ছেলে মেয়ে, জানেন তো একটা ছেলে কিছু চাইলে যদি না দিতে পারি। বুঝতে পেরেছি, আপনার ছেলের জন্য চেয়েছিলেন যে যেভাবেই হোক না কেন আপনার জামাই যেন ফিরে আসে। হ্যাঁ, আচ্ছা, ও ঠিক যেন আছে, ফিরে আসে, আমার ছেলেটা যেন অন্তত পক্ষে একটু খাইয়া পইরা ভালো করে বাঁচুক। আচ্ছা, তারপর? তা উনি তো আসলো না। পরে আমার এই ভাইটা আবার আমার ভাইকে সবাই বলে যেন ওরও বিয়া দিয়ে দেন, বিয়ে করায় দেন, আপনার ভাই। মানে আপনার এই ভাই, এই অন্ধ ভাই? হ্যাঁ, ওনাকেও বলে যে, তার মানে কি দাঁড়ালো, আপনার বড় বোনের যে জামাই সেও চলে গেল, সেও আর ফিরে আসলো না। আপনার জামাই ধার দেনা করে আপনাদেরকে পথে বসিয়ে দিয়ে সেও চলে গেল, এবং কোথায় গেল আপনাদের কোনো হদিস নেই, খোঁজ নেই। না। এবং এরপরে আসলো আপনার এই ভাই, যে ভাই আপনার বাম পাশে বসে আছে, কি যেন নাম? নুরুদ্দিন। নুরুদ্দিনের বিয়ের প্রসঙ্গ। হ্যাঁ, বলেন তারপর। সবাই বলে যে মামা বা কাকা আপনি তো বয়স হয়ে যাচ্ছে, তাইলে আপনার ছেলেটাকেও তো আপনি যদি কোনো রকম হন তাইলে তো আর বিয়ে করাইতে পারতো না, ওর জীবনটা এইভাবে যাইব। যাও বলে, তারপরে ওরও এক জায়গায় বিয়ে দেয়, বিয়ে করায়। আচ্ছা, তো মেয়েটা কি করে? মেয়েটা কি মানে চোখে দেখতো নাকি ওনার মতো? হ্যাঁ, মেয়েটা চোখে দেখতো, একটু গরিব। বিয়ের মেয়েদের এমন বলা হয় যে আমার আব্বা 2 লাখ টাকা দিব মেয়েটা আর আমার ভাই চলার জন্য, আর আমাদের একটা ঘর আছে ওইটা দিয়ে দিব। আপনার বাবাই টাকা দেবে 2 লাখ? হ্যাঁ, 2 লাখ। ওইটা কই পাবে এই টাকা আপনার বাবা? আমার বাবার সম্পত্তি ছিল। আমার বাবা যে আমরা যখন ছোট ছিলাম, খাই হোক না খাই হোক, আমার কাকারা আমার জ্যাঠারা যে জমিগুলো বিক্রি করছে, ওই জমিগুলো আমার বাবা কষ্ট করে হইলো ওই জমিগুলো রাখছে যেন আমার ছেলে মেয়ে পড়ায় পড়তিতে আমি মরে গেলে বিক্রি করে ওরা যেন চুলা খাইতে পারে। আচ্ছা, অতটুকু আমার বাবা আমাদের জন্য রাখছে। জি। পরে এখন কোম্পানি এসে বসতে সব জমিন মানুষের লোকেরা কাইতে ফেলাইতেছে, তো কোম্পানির কাছে বিক্রি করে দেওয়া হইব। কিসের কোম্পানি এটা? এটা ওই যে চীনা কোম্পানি, আবার যে উড়িয়ান, এইসব কোম্পানি আছে, ঠিক আছে। এইসব কোম্পানি আইয়া তারপরে জমিটি কিনে নিতেছে, ঠিক আছে। আমাকে প্রথম 2 লাখ টাকা কানি। আচ্ছা, তো এরা কি করবে? এরা জমিটা নিয়ে কি করবে? হ্যাঁ, নাকি যে কোনো একটা বিদ্যুৎ অথবা কিছু একটা কোনো কারখানা কিছু করবে, কারখানা তৈরি করবে আর কি। আচ্ছা, আমি ঠিক জানা নেই, আমার ইনফরমেশনটা আমি জানি না, ইট ইজ নট ক্লিয়ার টু মি। হ্যাঁ, কি হচ্ছে জমি নিয়ে বলেন তো। আচ্ছা, এই জমিগুলি আমাকে ওই যে RS আছে না আপনার, খতিয়ান। হ্যাঁ, খতিয়ান, RS খতিয়ান। হ্যাঁ, আপনার আমি জমিন কিনছি, ঠিক আছে। আপনি আমার জমিনটা, আমার জমিন লেখা দেখেছি ঠিকই, কিন্তু ওই যে RS এর বলে আছে না, RS এর বলে এই জমিগুলি আমাকে যেতে কিনছি, সেরা সে বিক্রি করিয়া তারপরে আমাকে আর কিছুই। মানে বিষয়টা হয়েছে এরকম যে ওই RS, আপনি জমি যার কাছ থেকে কিনেছেন তারাই উল্টা বিক্রি করে ফেলছে, তারাই উল্টা বিক্রি করছে ওদের কাছে, আপনারা বিক্রি করতে পারেননি, সেটা RS খতিয়ানের জোরে করেছে। হ্যাঁ, তখন 2 লাখ টাকা কানে জমিন হয়, তখন আমরা আবার ওইটা জানতে পারি না। যখন আমার বাইকে আমি যতটুকু জানি প্রিয় শ্রোতা, জমির ব্যাপারটা অনেক জটিল একটা বিষয়। জমি আসলে যারা এই মারপ্যাচগুলো বোঝেন, অনেক সময় দেখা যায় যে জবরদখল করে মালিক একজনের কিন্তু দখল করে আছেন আরেকজন। আরেকটা যেটা হচ্ছে যে মালিক একজনের
কিন্তু কাগজে কলমে দেখা যায় মালিক অন্য আরেকজন। আর এই জমি নিয়ে যত রকমের জটিলতা আছে, এই যে ব্রিটিশ আমলে করা এক ধরনের খতিয়ান, পরবর্তীতে বাংলাদেশ স্বাধীন হয়ে যাওয়া বা পাকিস্তান পিরিয়ডের একটা খতিয়ান, এখন যদি পাকিস্তান পিরিয়ড বা ৭১-এর পরবর্তী সময়ে যে খতিয়ান হয়েছে, আমার জানা নেই এক্স্যাক্টলি, এটা আমি বলতে পারছি না, যারা জমি নিয়ে কাজ করবার করেন তারাই ভালো বলতে পারবেন। সেটার মধ্যে যদি কোনো ভুল ধরা পড়ে তাহলে ব্রিটিশ আমলে করা যে এই খতিয়ানটা সেটাকে অরিজিনাল ধরে নেওয়া হবে। তো ওদের ক্ষেত্রে এরকম কাগজের কোনো মার প্যাচ দিয়ে আলটিমেটলি ওদের জমিটা যিনি আসল মালিক ছিলেন ওদের কাছে বিক্রি করার আগে, সে এটা আলটিমেটলি বিক্রি করে দিয়েছে ওই সব কোম্পানির কাছে, কারণ কাগজ যেটা বলবে সেটাই তো আসলে হবে। হ্যাঁ বলুন। তারপরে আমরা তো তখন আর আমার আব্বা তালাশ করে নিয়ে বলছে আমার বাবার কাবার লাইনের জমিন বা আমরা যে দাম বাড়লে যে এমন জমিগুলা বিক্রি করবো যেমন এমন অবস্থায় যেন আমার 3টা ছেলে মেয়ে যেন কারো কাছ থেকে যাইতে না হয়। আমি যতদিন বাঁচি লাইরে সাইরে আমার সন্তানরা আমি ততদিন খাওয়াবো, আর যদি জমি জমা থাকে টাকা পয়সা থাকে দিয়া যাবো, 3 ভাই বোনে যেমন চুলাফিরা খাইতে পারে, আর যারা ভালো তাদেরটা তারা কইরা খাইতে পারবে। মানে আপনার বাবার টার্গেট ছিল যেহেতু আপনারা 7 ভাই বোন, এই 3 জনকে দিয়ে যাবে হচ্ছে ওই জমিটা বিক্রি করে যে অর্থ হয় সেটা, আর বাকি যারা চোখ আছে তারা আলটিমেটলি নিজেদের ভবিষ্যৎ করে নেবে, তাই তো? দেখুন পলিসি কিন্তু ক্লিয়ার, কিন্তু জটিলতা আরও একটা বাড়লো। হ্যাঁ বলেন। তারপর যাদের থেকে জমি বিক্রি করবো তারা আবার 50,000 টাকা বায়না দেয়, কিন্তু তারা জানে না যে আমাদের জমিটা বিক্রি করে দিছে। 50,000 টাকা বায়না দিয়া ওর বিয়ের সময় যা যা লাগে, যা যা খরচ হয়, আমার ভাইকে বিদেশ থেকে আসছে চলার জন্য, ওনার নাকি টাকা নাই, তা উনি নাকি বিদেশে সুবিধা করতে পারে নাই, ওনাকে 20,000 টাকা দেয় চলার জন্য, বিদেশ থেকে আসছে। আর আমার বাবা 30,000 টাকা দিয়ে আমার ভাইয়ের বিয়ের উঠানি যা খরচ লাগে তা করার পরে কিছুদিন যায়, জমি আর বিক্রি হয় না। পরে দেখা যায় যে যার জমি যাদের থেকে কিনছে কিছু নাই, এখন কি করা, এখন ওনার যাকে বিয়ে করে আনছে উনি তো এখন থাকবে না, কারণ ওনাকে তো বলছে যে ওনার স্বামী বেশি কাজ করতে পারে না, ও কিনিয়া খাবে, কিনিয়া চলবে। আমার ভাইয়ের বউ উনি আবার ভালোই, মানুষটা লোকটা অনেক ভালো, জি, এখনো আমাদের সাথে আছে, করে ভালোই, আমাদের দেখশুন সব করে। আমার ভাই আবার বিদেশ থেকে আসে, বিদেশ থেকে আইসা উনি আলাদা হয়ে যাইব। কেন? এতগুলো ভাই বোন উনি খাওয়াইতে পারবো না, ওরা দুইজন আবার ওরা 2জন, 6 জন মানুষ, এতগুলো ভাই বোন খাওয়ানো কোনো সম্ভব না। আব্বা আমি একসাথে থাকবো না, হয়তো ভাইয়ে থাকতে চাইলেও এক প্রকার আমার ভাবি থাকবো না আমাদের সাথে। আচ্ছা, তারপর কত যদি না থাকস তা তোর মামাদের ডাক দিত। আমার 5টা মামা ওনারা আসে, তাই ওদের ফালবি না তো তোর বাবা মারে কিছু খরচ দিতে হইব, ওদের তো ফালবি না তোর বাবা মারে তুই ফালবি। হ্যাঁ, তাই তোর বাবা মারে কিছু খরচ দে। তখন আমার ভাই বলে, মামা বলে তুই কতটুক দিবি? আমি বলি আপনারা বলেন আমি কত দিতাম। তখন আমার মামা বলে যে তুমি 8,000 টাকা দাও, তোমার মার আর বাবার এই জন্য যা খরচ, 8,000 টাকা তোমার বাবা মার লাগবে, পান খাইব, তোমার আব্বার ওষুধ মসুদ আনবা, তুমি 8,000 টাকা দাও, যদি তারপরে পরেরটা পরে দেখা যাবে। তো আমার ভাইয়ে কিছুতেই রাজি হয় না যে না 8,000 টাকা দিব। তো রাজি হয় না, কয় হাজার দিবি? তখন বলে 5,000 টাকা দিব। তো আমার আব্বা একটা ভীষণ বিভাগে পড়া জায়গা, যেন 5,000 টাকা দিয়া হিসাবে 2জন মানুষই চলা দেয়। তা আমরা এই চুলমুখি দিয়া ওদেরও জ্বালামুখি দিয়া বিভাগে পড়ে জায়গা। তখন প্রথমে ভাই আবার 5,000 টাকা 1 মাস পরে দিব। তো এখন আমরা কি করে খামো? তারপর আমার বড় মামা আর ওরা মিল করে যে 2 বস্তা চাল দিতে হইব আমাদের। আমার মা প্রায় আমার মামাদের থেকে এখনও আনে, কারণ আমাদের জন্য। এর মাঝে আবার নীলার আব্বা নীলার আইসা দেখা যায়, তার নীলার দেখার পরে নীলার মা থেকে যা জমাইছিল আস্তে আস্তে 10,000 টাকা নিয়ে। কতদিন পরে আসলো? 11 কি 12 বছর হয়েছে। চলে গিয়েছিল কত বছর আগে? 1 বছরের সময়। তাহলে 12 বছর পরে আসলো। 12 বছর পরে আসলে আপনারা ওনাকে যে ঘরে জায়গা দিলেন কি কারণে? এই 12 বছরে আমরা বলছি যে ওনাকে কোনো জায়গা দেওয়ার দরকার নেই, কিন্তু ও এখনো ওনার স্বামীর এখনো এত দুর্বল যে উনি যা বড় বোন স্বামীর প্রতি এখনো দুর্বল, যদি এখনো মুখের কথায় এত দুর্বল যে এখনো যদি উনি বলে উনি আসতে দিবে বা উনি কথা বলবে, কিন্তু এতটুকু বলে না, বুঝে না যে উনি কি করে গেছে আর কি করছে, অতটুকু বোঝে না। 12 বছর কোথায় ছিল?
ও বিয়ে করছে। ও গিয়ে আরেকটা বিয়ে করেছে? হ্যাঁ, আরেকটা বিয়ে যেন করছে, উঠেও বলে তার যেন সন্তান আছে, সন্তানের যেন কাজ করে গার্মেন্টসে, উঠেও বলে 12 বছরের একটা সন্তান আছে, ওইটা গার্মেন্টস বিয়ে করার পরেই তার যেন সন্তান আছে, কাজ করে, উঠেও বলে ওর কাছে। কিন্তু উনি বলে না যে আপনি এত বছর আইছেন, উনাকে জায়গা দেয়, জায়গা দেওয়ার পরে উনি ওনার থেকে এত মুখের উনি এত কিছু বোঝে, এটা বোঝে না যে উনি ওনার লোভ দেখা যায় তোমার মেয়েকে, মেয়ে এমন একটা আমার কাছে এই 12 বছর পরে এসে সে আরো কিছু টাকা নিয়ে চলে যায়। হ্যাঁ, বিয়ে দিয়ে দিব, তোমার মেয়েকে বিয়ে দিয়ে মেয়ে কথা বইলা ওনার কাছ থেকে আরো 10,000 টাকা নিয়ে, এই নীলাকে বিয়ে দিয়ে দিবে এই কথা বলে আরো 10,000 টাকা নেয়। আচ্ছা, তারপর আপনাদের সাথে যারা এসছে, যে বাইরে যে ওয়েট করতেছে, এখানে কি ওনার মেয়ে এটা? হ্যাঁ, এটাই নীলা? এটাই নীলা। দেখেন এত কষ্ট করে আর মেয়েটারে বিয়ে বড় করছি, এখন কাজ কিচ্ছা আসলে মানুষে বলে কি ওরা কি বিয়ে করবো, ওর মা চোখে দেখে না। ওই নীলা যে এত বছর পরে ওর বাবাকে দেখলো, ওর প্রতিক্রিয়া কি ছিল? 1 মিনিট ওয়েট, আমি নীলাকে স্টুডিওতে নিয়ে আসছি। জীবন গল্প, জীবন নাটকের চেয়েও নাটকীয়। জীবন গল্প। আচ্ছা, আপনি আপনার বাবাকে দেখেন কত বছর বয়সে? আমি আমার বাবাকে দেখি 12 বছর বয়সী। 12 বছর। এর আগ পর্যন্ত আপনি বাবাকে চিনতেন না, জানতেন না, তাই তো? তো এই মাকে জিজ্ঞেস করতে না যে তুমি আমার বাবা কই গেছে বা কি করে? হ্যাঁ, খেয়ালের বসে ছোট থাকতে প্রায়ই জিজ্ঞাসা করতাম, কারণ অনেকের বাবাকে দেখতাম যে অনেক সন্তানকে কত আদর করে, স্নেহ করে, ভালোবাসে। আমার বাবা কোথায়? তো আপনার বাবা যখন 12 বছর পরে আপনার কাছে আসলো, আপনি বাবাকে জিজ্ঞেস করলেন না যে 12 বছর তুমি কোথায় ছিলা, কি করলা? আমি ওনাকে জিজ্ঞাসা করছিলাম, উনি আমাকে বলছে যে উনি অন্য জায়গায় বিয়ে করেছে, ওনার ওয়াইফ আছে, ওনার একটা ছেলে আছে, একটা মেয়ে আছে, ওনার সংসার নতুন করে ফেলেছে। তো এইরকম বাবাকে মেনে নিতে পারছেন মন থেকে? না, আজও আমি আমার বাবাকে মেনে নিতে পারিনি, কিন্তু আমাদের যেভাবে হোক আমাকে তখন মানিয়ে নেওয়া হয়েছে। আর আমি তো ছিলাম আবেগপ্রবণ আমার বাবার প্রতি। আমি তো আমার বাবাকে অনেক ভালোবাসতাম, আমি এখনও ভালোবাসি। আপনার মা, আপনি জন্মের পর থেকে দেখছেন আপনার মা অন্ধ, এবং 8-10টা চোখ যাদের আছে সেরকম স্বাভাবিক জীবনযাপন সে করতে পারে না। আপনি আপনার মায়ের একমাত্র সম্বল, আর কোনো বাচ্চা কাচ্চা তো আপনার মায়ের নেই আমি যত জানি। আছে কি? না। আচ্ছা, তো আপনার মা যেই চোখে দেখতে পায় না, এটা আপনার কাছে, এই বিষয়টা আপনি কিভাবে দেখেন? এই বিষয়টা আমি দেখি যে এটা আমাকে আল্লাহ তাআলা দিছে, কারণ অনেকের তো অনেক কিছুই আছে, আমার এই পৃথিবীতে কিছুই নেই। আমার বাবা বলতে আজকে আমার পাশে বাবা নেই, আমার মা থেকেও নেই। মাকে কতটা আদর করে? আমি আমার পৃথিবীতে সর্বপ্রথম আমার মাকে ভালোবাসি, আর আমি আমার মাকে অনেক অনেক বেশি। সেটা আমি জানি, কিন্তু আপনার মা এই যে চোখ নেই, তারপরেও আপনাকে ঠিকমতো টেক কেয়ার করতে পারে, যত্ন করতে পারে? হ্যাঁ, আর 10টা মেয়ের চেয়ে আমার মা আমাকে অনেক বেশি টেক কেয়ার করে। মাশাআল্লাহ। ওকে, যেখানে আমি ছিলাম আখি, তারপরে আসলো, এসে কিছু টাকা পয়সা নিয়ে চলে গেল। 10,000 টাকা জমায় আমার বোন তার মেয়ের জন্য ম্যাট্রিক পরীক্ষা, এসএসসি পরীক্ষা দিব, তার জন্য 10,000 টাকা নিয়ে উনি চলে যায়। এত বুঝে নাই যে উনি টাকা, ওনাকে আমি কেন টাকা দেবো, যখন বিয়ে ঠিক হবে তখন এতটুকু মেয়েকে তো বিয়ে দেওয়া যাবে। বুঝতে পেরেছি আপনার বড় বোন একটু আলাভোলা টাইপের, তাকে যেভাবেই হোক ম্যানেজ করে সে টাকাটা নিয়ে চলে গেছে, তাই তো? তারপর আমরা কিন্তু জানিও না। ওকে, জানি না, যাই হোক আরও নিত। আমি বলছি আপনি আগের মতো দরবারি করলে আর ইয়া করলে আপনি বুঝেন না যেন আপনি আরও কিছু আদায় করতে পারবেন আমাদের থেকে। আগে দেখে এই দরবারি করলে করে আপনি টাকা পয়সা নিয়েছেন আগে, এখন আর নিতে পারবেন না, এখন আমরা বুঝি। এটা আমি বলাতে যেমন আরও তাড়াতাড়ি গেল গা। জি, আমি আবার একটু বুঝতাম। জি, এখন চলে যাওয়ার পরে আমার বোন তো গেলই, আমার ভাইটা এখন, আমার ভাই আলাদা হয়ে যাবে, আলাদা হয়ে গেলে। আপনার ভাইয়ের কাছে কি তখন আপনার ভাই বউ ছিল নাকি সে চলে গেছে? এখন আছে। তখন কি চলে গিয়েছিল? হ্যাঁ, কিছুদিন টাকা পয়সা দেয় না দেখে চলে গেছিল। টাকা পয়সা দেয়নি বলতে? টাকা পয়সা সংসারে খরচ দিতে পারেনি বলে? আপনার ভাই কি করতো, মানে কি করে উনি সংসারে খরচ দেবে? একটু কাছে আসেন, মাইক্রোফোনের কাছে আসেন। আপনি আপনার ভাইয়ের কথা বলছি। হ্যাঁ, আপনি কি করতেন পেশায়? আমি পেশায় কিছু করি না, ঠিক আছে। আমার ছোটো ভাই একটু ফেল করতো, হেল করলে আমার 2টা গরু থাকতো, এই গরুটি নিয়ে যাইতাম। তারপর ছোটো ভাই হেলটেল করে একটু না আন্তবেলা নিয়ে যেত, আর বাইক কইতো আন্তাজের উপরে যাইতাম, যাইয়া করতাম কি গরুটি নাইরে সাইডে একটু টিয়া কইরা লয়ে যেতাম। আপনি মূলত কোনো কাজই করতে পারেন না? মূলত কোনো কাজ করতে পারি না। আচ্ছা,
কিন্তু আপনি কি জানতেন যে এই যে চোখের দৃষ্টি ছাড়াও অনেক মানুষ অনেক কাজ করতে পারে যদি ঠিকমতো ট্রেনিং দেওয়া হয়, লেখাপড়া করানো হয়? এটা কি জানতেন? আপনার ফ্যামিলিকেও জানতেন? কখনো জানতাম না, ঠিক আছে, কখনো জানতেনই না? কখনো জানতাম। আচ্ছা, এই মেসেজটা এই ফ্যামিলির কাছে যায়নি। আমরা গল্পের একেবারে শেষ ভাগে চলে আসবো প্রিয় শ্রোতা, মাত্র 2 মিনিটের বিরতি নেব, তারপর আজকের জীবন গল্পের শেষের দিকে। এত যে টানা পড়েন বা এত যে জটিলতা তৈরি হয়েছে গল্পে, এই গল্পের মধ্যেও একটা পজিটিভনেস আছে, এই গল্পের মধ্যেও একটা শান্তি আছে। সেটা হচ্ছে পরিবারের একজন মানুষ, যেই মানুষটা কখনো হাল ছাড়েননি, সেটা হচ্ছে ওনাদের বাবা। এবং তিনি একাডেমিক কোয়ালিফিকেশনে একেবারে বকলম, কোনোদিন স্কুলে যাননি, কিন্তু মনুষ্যত্বের জায়গাটিতে তিনি অনেক অনেক ভালো একজন মানুষ। কারণ সন্তানেরা যদি বাবাকে ভালো বলে তাহলে সেখানে আমার আপনার কিছু বলার থাকে না। এবং একইভাবে বলবো, সন্তান যদি তার বাবাকে বা মাকে ভালো না বলে তাহলেও সেখানে আমার আপনার কিছু বলার থাকে না। ওরা 3 জনের অনেক কমপ্লেইন থাকতে পারতো, চোখে দেখে না ওরা, কিন্তু ওর বাবা মা নিয়ে ওরা যে পরিমাণ সন্তুষ্ট, সেটা নিঃসন্দেহে ওদের সৌভাগ্য এবং একই সাথে আমাদের গর্ব করার বিষয়। আমরা এমন কিছু নিয়ে গর্ব করতে চাই যে বিষয়টা হয়তো কখনোই হাইলাইট হবে না, যে বিষয়টা হয়তো বা সমাজের সেই অর্থে কখনো লাইমলাইটেও আসবে না। কিন্তু আপনি চিন্তা করে দেখুন, পরিবারের এই বাবা কিংবা এই মা যদি ঠিকমতো হাল না ধরতো, এদের যদি টেক কেয়ার ঠিকমতো না করতো, তাহলে হয়তো কখনো ছোটোবেলায় এমন কোথাও দিয়ে দিত, সেখান থেকে তাদের জীবনটা অন্যদিকে চলে যেতে পারতো। তারপরে আমার ভাই আলাদা হয়ে গেল, এই ভাই বড় ভাই আলাদা হয়ে গেল। আমাদের মাত্র আমার বাবা মাকে 5,000 টাকা দেয়, কিন্তু 5,000 টাকা যে দেয় দিবে, উনি যদি বিদেশ গিয়ে ঠিক মতন কাজ পায় তাহলে টাকা দিবে, নাইলে দিবে না, এটা বলে। তখন আমার মামা বলে, না বিদেশ গেলে তুই পাস বা না পাস, তোর বউ খাওয়ান দেশ বা না দেশ, তোর বাবা মাকে তোর খাওয়ান দিতেইব। তখন ভাইয়া বলে যে যদি আমি না পারি তাহলে 2 মাসের একসাথে দিব, আমি যদি পারি তাহলে। আমার ভাইও ভালোই ছিল, হয়তো আমাদের জন্য কিছু করে নেই, কিন্তু আমার ভাই এমন একটা মানুষ ছিল, এখন বিয়ে করলে হয়তো আমাদের বড় হয়ে গেছে, এখন আমাদের দেখাশোনা করে না বা আমাদের খোঁজখবর নেয় না, কিন্তু আগে আমাদের বাসা থাকতো, অবশ্যই আমাদের আদর করছিল। আমরা জানি আমার ভাই এখন আমাদের ভালোবাসে। তাই বলছে যে না, আমি পারলে দিব, না পারলে না দিব। তা আমার ভাই বিদেশ যায়, 1 মাস টাকা দেয় না। আচ্ছা, না দিওতে এতগুলো লোক নিয়ে আমার আব্বাও চাল বা কিনা খাওয়াইতে পারতো না। মামারা 1 বস্তা চাল দেয়। আচ্ছা, 1 বস্তা চাল দেয়, পরে আমাদের চলে। পরে মেম্বরি আমার নানি মরা জায়গা, তার 1 মাস পরে আমার নানি মরা জায়গা। তো ওই সময় বলা হয় যে সবাই তো আমাদের মেয়েদের ভালোই আছি, তো গ্যাসের দিনের মা তো সবার চেয়ে অভাব। যদি আমার মার মামা তো বাইরা বলে যে তোরা ওদের একটু দেখিস, এটা বলে যায়। তো জানেনই তো পরেরটা পরে আর কতটুকু। হ্যাঁ, তাদেরও তো সংসার আছে, আমার মামাদেরও তো সংসার আছে, তারাও কারো ছেলে মেয়ে বিয়ে করাইছে, কারো করায় নাই, তাদেরও একটা নতুনই আছে। তারা এখন আমাদের সংসারটা এমনভাবে চলে, আমার বাবা ওই যে ভাই যদি 5,000 টাকা দেয় তাহলে চাল আনে একসাথে। আচ্ছা, আর যদি আমার ভাই টাকা যে মাসে না দেয় সে মাসে ওই যে ওগুলা কি বলে, ভিজিএফ কার্ড, হ্যাঁ 200 টাকা নিয়ে, আচ্ছা 30 কেজি ওটা দেয়। আর না হলে আমার মামারা কিছু দেয়, না হলে এমনও দিন গেছে আমার ভাই যখন আলাদা হয়ে যায় তখন তো আমার বাবা একা পারে না। এমনও দিন গেছে আমরা 1 বেলা ভাত খাইছি, 1 বেলা রুটি খাইছি, আর আরেক বেলা আলু খাইছি, এমনও দিন গেছে। কিন্তু আমাদের কেউ সংসারে এতটুকু, আমার ভাইয়ের বউ পরের মেয়ে, উনিও বলবো না যে কার কাছে কখনো কিছু বলে নেই। আজ পর্যন্ত আমাদের আশেপাশের মানুষও বলতে পারতো না যে আমরা কিভাবে চলছি। কেউ আপনারা কখনো হাত পাতেননি, তাই তো? না, কখনো। আমার বাবা চায় না যেন আমার সন্তান কারো কাছে হাত পাতুক। আমার ছোট ভাইটা যখন আয় পরীক্ষা দেয় আমার মা বাবা কত কাঁদে, আমার মা কত কাঁদে যে আয় পরীক্ষা দিব, ওরা কিছু বাড়তি টাকা দেয়, আমার ভাই দেয় না, একজনের থেকে দেনা করে। পরীক্ষা অন্তত বেশি হইলে 18 দিন আগে আমার বাইরে আমার মা বই কিনা দেয়, একজনের থেকে দেয় না, 10,000 টাকা নেয়, ফি দেয় 7,000, 3,000 টাকা দেয় বই কিনা দেয়। এই পরীক্ষার বই কিনা দিলে আমার ভাই এই 18 দিনে
গরু বাছুরও ফালে, পরীক্ষা দিয়ে ভালো পাস করে না, কিন্তু পাস করে। এখনো কোনো কাজে কত গার্মেন্টস ইয়ে করে, এখনো কাজ পায় না। ইনশাল্লাহ যদি কাজ পায় তাহলে আমাদের ভরসা আছে। আপনাদের ফ্যামিলিতে এখন কয়জন টোটাল? আপনি 9 জন। কারা কারা? আমরা মা, ওর স্ত্রী 2 জন, ওরা 2 জন, আমরা 2 জন, 6 জন, ওরা 2 জন, 6 জন। দাঁড়ান একটু হিসাব করে বলি। এই যে নীলা এবং নীলার মা 2 জন, আমরা 2 জন, আমার ছেলে 2 জন, 4 জন। আর আপনার পাশে যে ভাই বসে আছে ওনার কি কোনো ছেলে মেয়ে আছে? না, এখনো হয় না। ওনার হাজবেন্ড আর ওয়াইফ ওনারা 2 জন, মোট 6 জন। আপনার বাবা মা 2 জন, 8 জন। আর একটা ছোট ভাই যে বললাম আসছে, ও আছে। এই 9 জন, এই টোটাল 9 জন। এই 9 জন মানুষ কার আয়ের উপর নির্ভর করে? আমার বাবা এখন কিছু মাছ ধরে, আর ওই যে বাবা এই ভাই কিছু 5,000 টাকা দেয়, ওটা দিয়ে দিলে ওটা দিয়ে চলে। এই মাছ ধরে আর হচ্ছে এই অল্প কিছু টাকা পাঠায়, এটা দিয়ে আপনাদের চলে। জি। আপনারা লাস্ট কবে মাংস খেয়েছেন? কুরবানিতে। নিজেরা কুরবানি দিয়েছেন? আগে আমরা কুরবানি দিতে, আগে আমার বাবা 1 গরু কুরবানি দিছে, কিন্তু এখন এই প্রথম আমার ভাই আলাদা হয়ে যান, এই প্রথম আমার বাবা যেদিন কুরবানি দিতে আমার বাবা শোয়ার থেকে উঠে নেয়। আমার বাবা কুরবানি দিতে পারে না, এই দুঃখ আমার বাবা সেদিন সারাদিন শোয়ার থেকে আমার বাবা উঠে নেয়। বলে আমারই তো লাখ লাখ টাকার জমিন মানুষে মেরে খাইছে, যদি জমিনগুলো কেউ না বেচলে তাহলে তো আমার ছেলে মেয়ে নিয়ে আমি কুরবানিও দিতে পারতাম, আমার ছেলে মেয়ে নিয়ে আমি খাইতে পারতাম। শেষের এই প্রশ্নটা এই কারণে করলাম যে ওদের আর্থিক অবস্থা কতটা দৈন্য এটা দেখার জন্যে। আর যেটা বলেছিলাম যে অনুষ্ঠানের কোনো একটা ফাঁকে আমি ওর বাবাকে ফোন দিব, আমি আমার নিজের নাম্বার থেকে ওনাকে কানেক্ট করছি। আমি আপনাদের সাথে, এটাই হচ্ছে আমাদের অনুষ্ঠানের শেষ পার্ট। জি, হ্যালো, আসসালামু আলাইকুম। আখির বাবার সঙ্গে কথা বলতে চাচ্ছিলাম একটু। আপনি কি আখির বাবা? আচ্ছা, ওই যে আখি, তারপরে হচ্ছে আপনার নীলুফার, আর আপনার এই আরেকজন অন্ধ ছেলে, ওনার নাম যেন কি? নুরুদ্দিন। এই 3 জন এখন আমার সামনে বসে আছে। আমি ঢাকা FM থেকে বলতেছি। কেমন আছেন আপনি? আমি ভালোই আছি, বাহ, আমার ভালো লাগলো শুনে। আপনাদের যে অবস্থা চলতেছে পুরো গল্পটাই আমি শুনলাম আপনার ছেলে মেয়ের কাছ থেকে। তারপরেও আপনি যে শুক্রিয়া। হ্যাঁ হ্যাঁ না না, আমি খুব খুশি হয়েছি যে আপনি তাদেরকে বিয়ে শাদী দিয়েছেন এবং তারা এতটা কষ্টের মধ্যে থেকেও আপনি যে শুকুর আলহামদুলিল্লাহ বলতে পারেন, এটা আসলে কয়জন মানুষ পারে। তো এখন তো একটু কষ্ট হয়ে যায় না, মানে যে সংসার চালানো একটু কষ্ট হয়ে যাচ্ছে না? 9 জনের সংসার কিভাবে চলতেছে? তো এই যে 3 জন ছেলে মেয়ে অন্ধ, ছোটবেলা থেকে দেখতে পারে না, কখনো এদেরকে নিয়ে কখন? হ্যাঁ, ব্যবসা করছি। হ্যাঁ, আপনাকে এই প্রশ্নটা করার সাহস পাচ্ছি না, তারপরেও করব আমি শুধু বোঝানোর জন্যে। কখনো নিজের কাছে মনে হয়নি যে আমার ছেলে মেয়েগুলোর চোখে দৃষ্টি থাকলেই ভালো হতো, এদেরকে দিয়ে আমি কি করব, এদের দিয়ে কি হবে? না না না, জি, আপনি অনেক ভালো থাকেন। জি, আপনার সন্তানরাও আপনার উপরে অনেক খুশি, তারা আপনার অনেক প্রশংসা করেছে, অনেক খুশি তারা আপনার উপরে। কজন সন্তানের ভাগ্যে এরকম বাবা জোটে, তাই না? কজন সন্তানের ভাগ্যে এরকম মা জোটে। হ্যাঁ, আপনি তো তাদের কাছে শুধু বাবা না, ফেরেশতার মতো। আপনি অনেক ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। ভালো থাকবেন আপনি। জি জি, আমাদের জন্য দোয়া করবেন, দোয়া করবেন আমাদের জন্য। জি, আল্লাহ হাফেজ। আল্লাহ, জি, থ্যাংক ইউ। আমি প্রিয় শ্রোতা, আপনারা ফোনে হয়তো বা কথাটা অনেক সময় বুঝতে পারবেন, কারণ লাউড স্পিকার দিয়েছিলাম। আমি আমার ব্যক্তিগত নাম্বার থেকে ওনাকে ফোন দিয়েছিলাম। একটা যেটা লাস্টেরটা আমার কানে বেঁধে থাকবে সারা জীবন, সেটা হচ্ছে ওনাকে আমি একটা প্রশ্ন করেছিলাম। আপনারা নিশ্চয়ই প্রশ্নটা শুনেছেন যে বোঝা মনে হয় কিনা, কিংবা
যে 3 জন যে অন্ধ সেক্ষেত্রে কোনো ওনার কষ্ট আছে কিনা, উনি বলেছে উত্তরটা হচ্ছে যে কি বলেন এসব, আল্লাহ তো তাহলে আমার দুজকেও জায়গা দিব না, জান্নাতের তো প্রশ্নই ওঠে না। দেখেন, আমরা একটা মানুষকে শিক্ষিত বলি একাডেমিক কোয়ালিফিকেশন থাকলে, কিন্তু আমি আজকে আপনাদেরকে বলছি যে অনেক শিক্ষিত মানুষই এই যে বকলমহীন একজন মানুষের সঙ্গে কথা বললাম যে দিনে 2 বার জাল বয় তার সংসারের 2 মুঠো ভাত তুলে দেবার জন্য, এর মতো শিক্ষিত না।